আমি রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আজকে চলে যাই ডক্টর আরিফের কাছে আবারও। ঘটনায় যাই। আসলে আমার জীবনে এমন কিছু এইভাবে ঘটে যাবে বা ঘটতে পারে আমি সেটা কখনো ভাবি না বা ভাবতে পারি না। খুব রিসেন্টলি ঘটে গেছে। কিছুদিন আগেই কোরবানি ঈদ চলে গেল। কোরবানি ঈদের ছুটিতে আমি বাড়িতে যেতে পারিনি। অফিসিয়াল কিছু কাজ থাকায় আমাকে ঢাকাতেই থাকতে হয়েছে। ঈদের আগের দিন আমি আমার ওয়াইফকে বাসে তুলে দিয়ে বাসায় এসে সারাদিন গান শুনে মুভি দেখেই কাটিয়ে দিই। সন্ধ্যায় আমি ঘরের সব আলো অফ করে জানালার পাশে বসে বসে আমার ওয়াইফের সাথে কথা বলছিলাম। তখন আমি কেমন একটা হুইসপার অথবা কেউ ফিস ফিস করছে এরকম শব্দ পাই। কেমন একটা ফিস ফিস শব্দ ছিল সেটা কিন্তু বোঝা যাচ্ছিল যে শব্দটা আমার কানের ঠিক পাশেই, কারণ আমার মোবাইলটা বাম কানে ধরেছিলাম আর শব্দটা আমি ডান কানে শুনতে পাই। আমি কথা শেষ করে ভাবছিলাম কিসের শব্দ ছিল ওটা। পরে ভাবলাম যে হয়তো বাহির থেকে আসতে পারে, সেটা ভেবে আমি আর পাত্তা দিলাম না। রাত 12টার বেশি, তখন 1টার কাছাকাছি, মোটামুটি সবই নিস্তব্ধ। আমি রাতের খাবারটা শেষ করে এসে তখন ল্যাপটপ অন করে মুভি দেখছিলাম। হঠাৎ মনে হলো আমার ঘাড়ের উপর কেউ থুতু মারল। থুতু কেন বললাম, কারণ আমি স্পষ্ট শুনেছি কেউ থুতু ফেলার সময় যে শব্দটা করে সেই শব্দটা বলে আমার ঘাড়ে এসে পানি জাতীয় কিছু একটা পড়লো। ওই শব্দটা শোনার সাথে সাথে আমি তখন হাত দিয়ে দেখলাম রক্ত আর ফেনাযুক্ত থুতু। আমি একটু ভয় পাই, কারণ আমার বাসা 5 তলায়। বাসার চারপাশ একদম ফাঁকা। যে বাড়িগুলো আছে সেগুলো 2 তলা আর 1 তলা টাইপ। আমার বাসাটাই 7 তলা ভবন, আর পেছন সাইডে আবার বহুতল ভবন আছে। আমার সাইডে ছিল না। আমি তবুও চারপাশে তাকালাম দেখার জন্য যে কেউ ওপর থেকে থুতু ফেললো কিনা, কিন্তু এত রাতে কেউ থুতু ফেলবে এটা তো মনে হয় না। আমি বেশ অস্বস্তিতে পড়ে গেলাম। যাই হোক, উঠে গিয়ে হাত ধুয়ে এসে ল্যাপটপটা বন্ধ করে দিলাম। ভাবলাম যে শুয়ে পড়ব। তো শুয়ে পড়ার আগে গেলাম বারান্দার দরজা আটকাতে। যখন দরজাটা আমি ভিড়িয়ে দিয়েছি, এই ছিটকিনিটা লাগাবো, তখন কেন জানি আমার হাতটা কেঁপে উঠল। মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে পেছন ঘুরে তাকালাম। জাস্ট মনে হলো একটা ধোঁয়া পাশ কাটিয়ে চলে গেল। আমি কোনো মতে দরজা লাগিয়ে রুমটার পাশের রুমটায় যাই। পানির বোতল নিয়ে এসে রুমের লাইট জ্বালিয়ে বিছানায় শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম হয়তো একা ফ্ল্যাটে আছি, তাই হয়তো ভয় লাগছে। আমি দোয়া পড়ছিলাম আর ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমি ঘুমাতে পারছিলাম না। আমি যতবার চোখ বন্ধ করছিলাম ততবারই মনে হচ্ছিল কেউ আমার মুখের উপর এসে তাকিয়ে আছে। আমি চোখটা খুললেই তাকে দেখব। আমি এবার এই পাশ ওপাশ করতে করতে কোনো একটা সময় ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমার গরম লাগা শুরু করে। আমি ক্যাঁচ ক্যাঁচ একটা শব্দ পাই। ঘুম থেকে উঠে চোখ মেলতেই আমার নজর পড়ে সিলিং ফ্যানের দিকে। আমি দেখি সাদা কাপড় পরিহিত একটা মানুষ আমার ফ্যানের সাথে ঝুলে আছে। এমন না যে সেটা ফাঁসি দিয়ে ঝুলে আছে, জাস্ট ফ্যানটা ধরে ওটার সাথে ঝুলে আছে। আর সেজন্যই ফ্যানের শব্দ হচ্ছে। ঘরের লাইটটাও বন্ধ ছিল, কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে আমি যে লাইট জ্বালিয়ে ঘুমিয়েছিলাম। অনেকের মনে হতে পারে তাহলে আমি ওই জিনিসটাকে দেখতে পেলাম কিভাবে। যেহেতু জানালায় পর্দা সরানো ছিল, তাই বাইরে থেকে বেশ খানিকটা আলো আসছিল ঘরের ভেতর, আর সেই মৃদু আলোতেই আমি ওই জিনিসটাকে দেখতে পাই। আমি ভয়ে বিছানার এক কোণে গুটি মেরে বসে পড়লাম আর তাকিয়ে রইলাম ফ্যানের দিকে। অবয়বটা ফ্যানে ঝুলেই আছে। আমি অবয়বটার মুখ দেখিনি, শুধু তাকিয়ে আছে ভয় আর তো মুখে। আমি জানি হয়তো খারাপ কিছু সামনে পড়লে আল্লাহর রহমত নেমে আসে, সাহায্য নেমে আসে। আমার উপরেও আসলো। আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন জাস্ট মাইক চেকিং এর জন্য মাইকে ফু দিয়েছে, তখনই ফ্যানের সাথে ঝুলে থাকা অবয়বটা এক পলকে বাতাসে মিলিয়ে যায়। আমি বেশ কিছু সময় নড়ারও সাহস পাইনি। ভোরের আলো ফুটে সূর্যের আলো যখন ঘরে প্রবেশ করলো, আমি তখন সাহস সঞ্চার করে উঠে গিয়ে বারান্দার দরজা খুলে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকি। পুরোপুরি সকাল হয়ে গেলে তখন দরজা জানালা সবগুলো খোলা রেখে ঘুমিয়ে পড়ি। দুপুরে ঘুম থেকে ওঠার পর আমার বেশ খারাপ লাগছিল। আমার ওয়াইফ কল করলে আমি তাকে বলতে চেয়েও বলতে পারিনি।
কারণ সে অসুস্থ, তাছাড়া চিন্তা করবে। আর যেহেতু ঈদের দিন সারাদিন সবার সাথে কথাবার্তা বলেই কাটিয়েছি, কিন্তু মনে মনে রাতের ব্যাপারটা দাগ কাটছিল। যাই হোক, দিন গড়িয়ে রাত এলো, আর আমার মনের মধ্যে রাতের ব্যাপারটা বারবার উকি দিতে থাকলো। তাই আমি ভাবলাম আজ আর ঘুমাবই না। সেদিন সারা রাত আমি নির্ঘুম কাটিয়ে দিলাম। পুরো রাতে শুধু 2 বার আমার বাসার যে আর একটা খালি ঘর আছে, সেখান থেকে কাঁচের গ্লাস বা বাটি সজোরে আছাড় মেরে ফেলে দিলে সেটা ভেঙে যেমন ঝনঝন আওয়াজ হয় তেমন আওয়াজ আসলো, কিন্তু আমি খাট থেকে 1 পাও নিচে নামলাম না। মজার ব্যাপার হলো, সকালে ভোরের আলো ফোটার পর যখন আমি ওই রুমে যাই, সব কিছু একেবারে ঠিকঠাক, কোনো গ্লাস ভাঙা নেই, কোনো জিনিসপত্র এলোমেলো নেই। সারা রাতের ক্লান্তিতে সকালে আমি ঘুমিয়ে পড়ি। তবে আমি শান্তি পাচ্ছিলাম না যে আজ রাত আমার সাথে কি হতে পারে। কিন্তু আমার কিছু হয়নি, আমি কিছু দেখিও নাই। যাই হোক, মনে মনে নিয়ত করলাম আমার ওয়াইফ না আসা পর্যন্ত বাকি দিনগুলো এভাবে না ঘুমিয়ে কাটিয়ে দিব। সেদিনও সবার সাথে কথাবার্তা বলে কাটালাম। রাত আসলো, আমি খাওয়া দাওয়া শেষ করে কিছু স্ন্যাক্স নিয়ে বসে বসে ল্যাপটপে নাটক দেখছিলাম। সময় হয়তো তখন রাত 2:30 বা তার কিছু সময়। আমার চোখ লেগে গিয়েছিল সম্ভবত। আমি কান্নার শব্দ পেয়ে চোখ খুললাম। হন্তদন্ত হয়ে উঠে বসলাম খাটের ওপর। আমার ঘরের লাইট সেদিনও বন্ধ, আমার ল্যাপটপটাও বন্ধ। অথচ আমার মনে আছে আমি ইউটিউবে নাটক চালিয়ে রেখেছিলাম। আর আমি দেখলাম আমার খাটের সামনের ফ্লোরে একটা কাফনের কাপড়ে মোড়ানো একটা লাশ, যেটা সম্পূর্ণভাবেই মোড়ানো কাফনের মাথার কাছেই, পেটের মাঝখানে আর পায়ের অংশে গিঁট দেওয়া ছিল। সে লাশটাই সামনে রেখে দেয়ালের সাথে হেলান দিয়ে 2টো অবয়ব বসে আছে। তারা দেখতে অনেকটা মহিলাদের মতো, কেননা তারা কালো কোনো বোরকা বা কিছু পরেছিল। আমি দৃশ্যটা দেখার পর ছিটকে গিয়ে জানালার সাথে বাড়ি খাই। শুধুই জোরে জোরে চিৎকার করতে থাকি, কিন্তু জানি না সে চিৎকার কারো কানে পৌঁছেছে কিনা। আমার ভেতরটা শুকিয়ে আসছিল। মনে হচ্ছিল পুরো একটা সমুদ্র পানিও আমি একা খেয়ে ফেলে ভয়ের তৃষ্ণা আমার কাটবে না। কিন্তু অনেকটা সময় পর আমি অবাক হয়ে গেছিলাম, কারণ 2জন মহিলা লাশটা সামনে রেখে শুধু কেঁদেই যাচ্ছিল। আমি কতক্ষণ এভাবে ছিলাম আমি জানি না। হঠাৎ আমার মনে হলো আমার মাথাটা ঘুরছে, চোখ মুখ অন্ধকার হয়ে এলো আমার। আমি পাশে থাকা কোলবালিশটা জড়িয়ে ধরি। ভয় আর আতঙ্ক নিয়ে হয় অজ্ঞান হয়ে আছি, না হয় কোনো শক্তি আমাকে ততক্ষণে ঘুম পাড়িয়ে দিয়েছিল। কতক্ষণ এভাবে ঘুমিয়েছি আমার জানা নাই। আমার হঠাৎই ঘুম ভাঙল। আমি চোখ মেলে দেখি আমি যে কোলবালিশটা জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম সেটা সেখানে নেই। সেখানে কে আছে জানেন? সেখানে নিচে যে লাশটা দেখেছিলাম কাফনে মোড়ানো, সেই লাশটাকেই আমি জড়িয়ে ধরে আছি। আমার একটা পা আর একটা হাত দিয়ে সেই লাশটা জড়িয়ে ধরেছি। লাশটার মুখটাও কাফন দিয়ে মোড়ানো, মাথার কাছে গিঁট দেয়া। আমার কলিজা তখন শুকিয়ে গেছে, চোখ দুটো যেন বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম। ঘড়ির মতো আটকে গেছে আমার সবকিছু। বুকের বাঁ পাশটায় একটা মোচড় দিয়ে ব্যথায় আমার শরীরটা হঠাৎ করে কাঁপুনি দিতে শুরু করে। আমি কাঁপতে কাঁপতে 2 চোখে শুধু বিদ্যুৎ চমকালে যেমন হয় তেমন হতে লাগলো। এরপর আমার আর কিছু মনে নেই। সকালে বেশ দেরিতে আমার ঘুম ভাঙার পর বুঝতে পারলাম রাতে আমার মুখ দিয়ে রক্তসহ ফেনা চলে এসেছিল ভয়ে, কারণ আমার বালিশে তখনও সেগুলো শুকিয়ে লেগেছিল। আমি জানি না রাতে আমার সাথে কি হয়েছিল, তবে আমার ঘাড়ে আমি প্রচুর ব্যথা অনুভব করছিলাম। যাই হোক, আমি উঠে গোসল করলাম, ফ্রেশ হলাম। এরপর রুমে এসে দোয়া দুরুদ পড়তে লাগলাম আর ভাবতে লাগলাম কি করা যেতে পারে। আমার ওয়াইফ কল করলে আমি তাকে কিছুটা হিন্ট দিলাম, বললাম তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি বাসায় ভয় পাচ্ছি। কিন্তু এত কিছু যে ঘটলো সেটা আর তাকে বলার সাহস পাইনি। সে বলল দোয়া কালাম পড়ো, ঠিক হয়ে যাবে। এদিকে আমার মনে তখনও ভয় কাজ করছিল যে আমি কি দৃশ্য দেখলাম গত রাতে। এখন কি করব, কোথায় যাব? ঢাকায় তেমন কোনো আত্মীয় নাই যে তাদের ওখানে যাব। এসব ভাবতে ভাবতে সারাদিন পার করলাম। কেন যেন মনে হলো রাতটা একটু তাড়াতাড়ি চলে এসছে আজ। ল্যাপটপে জোরে গান চালিয়ে দিয়ে 1 কাপ কফি বানানোর জন্য রান্নাঘরে গেলাম
চুলায় পানি বসিয়ে দিলাম। এরপর মগে কফি তৈরির উপকরণগুলো দিয়ে পানি গরম হবার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। পুরো ফ্ল্যাটের সবগুলো লাইট তখন জ্বালানো। আমি হঠাৎ শুনতে পেলাম কেউ দাঁতে দাঁত চেপে ড্রয়িং রুম থেকে কিছু অদ্ভুত শব্দে কিছু একটা বলল, যে ভাষাটা এর আগে আমি শুনিনি, তবে অনেক তামিল ছবিতে শোনা ভাষার মতো মনে হলো। শব্দগুলো বলতে বলতেই সে কাঁচের কিছু একটা সজোরে আছাড় দিল। আমি দৌড়ে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম ঘরের লাইটটা বন্ধ, যেটা একটু আগেও আমি জ্বলতে দেখেছি। ড্রয়িং রুমের জানালার কাছে রাখা চেয়ারে কেউ একজন বা একটা মানুষ আকৃতির শেপ বসে আছে। এবার আমি আর ভয় পেলাম না। হয়তো অতিরিক্ত ভয় পাওয়াতে আমার আর ভয় কাজ করছিল না। আমি রাগে ক্ষোভে বললাম, কে তুমি? কেন এরকম করে বিরক্ত করছো? কি করেছি তোমার? বলতে বলতে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। সে অবয়বটা কিছু বলল না, কোনো উত্তর দিল না। জানালার থাই গ্লাসটায় সজোরে একটা আঘাত করে জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়ল। আমি দু হাতে মুখ চেপে বসে পড়লাম, কাঁদতে লাগলাম, কান্নায় ভেঙে পড়লাম। আমি কিছুক্ষণ পর উঠে রুমের আলোটা জ্বালিয়ে দিয়ে রান্নাঘর থেকে কফি বানিয়ে শোবার ঘরে চলে এলাম। টিভি ছেড়ে দিলাম, ল্যাপটপেও জোরে গান চলছিল বেশ রাত পর্যন্ত। আমি শেষ হয়ে যাওয়া কফির মগটা হাতে নিয়ে কি জানি মনে করে জানালা দিয়ে সামনের একটা বিল্ডিংয়ের দিকে তাকাই। হঠাৎ আমার চোখ আটকে গেল। সেই বাসার তৃতীয় তলায় এক জানালার থাই গ্লাসে, সেই গ্লাসের উপর এক অদ্ভুত আকৃতির কিছু দেখলাম। আমি দেখলাম একটা জিন্সের শার্ট পরা একটা ছেলে, যার বডিটা মানব আকৃতির হলেও তার মাথার জায়গায় মানুষের বদলে একটা ঘোড়ার মাথা ছিল। সেই ঘোড়ার মাথার চোখ দুটো শুধু নড়ছিল আর পুরো বডিটা স্থির ছিল। আমি এক দৃষ্টিতে সেটার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ আমার চোখের পলক পড়তেই সেটা মিলিয়ে গেল, আর দেখতে পেলাম না। আমি দৌড়ে বারান্দায় চলে গেলাম দেখার জন্য যে আমি যা দেখেছি তা কি সত্যি ছিল কিনা, আশপাশের কোনো কিছুর রিফ্লেকশন পড়ছিল কিনা। সেই জানালায় চেক করলাম, আমি এমন কিছুই পেলাম না। সেটার ছায়া পড়বে ওই জানালায়, আমি পাইনি। আমি এবার আর কিছু না ভেবে জেদ করলাম যে যেই যাই হোক আমি ঘুমিয়ে পড়ব, কারণ আমি আর নিতে পারছি না। আমার মাইগ্রেনের সমস্যা আছে, প্রচুর মাথা ব্যথা শুরু হয়ে গেল। আমি শুয়ে পড়লাম। তবে আজকে মশারি টানিয়েছিলাম, শুনেছি মশারির ভেতর নাকি খারাপ কিছু প্রবেশ করতে পারে না। তো মশারি টানিয়ে আমি একদম দেয়ালের সাথে লেগে শুয়ে পড়লাম। আজকে আর কোল বালিশটা নিলাম না, কারণ সেদিন ভয় পাবার পর ওইটাকে আমি ওয়ার্ড্রোবে তুলে রেখে দিয়েছিলাম। কিন্তু কোল বালিশ ছাড়া আমি ঘুমাতে পারি না। আমি এক প্রকার জোর করেই চোখ বন্ধ করে পড়ে থাকলাম। হয়তো মিনিট খানেক আমি চোখ বন্ধ করে আছি। আমি অনুভব করলাম আমার মাথার কাছে কেউ এসে বসল, কারণ আমার বিছানায় কেউ বসলে, উঠলে বা নাড়াচাড়া করলে একটু শব্দ হয়। আমার বুক তখন কাঁপছিল, কিন্তু আমি শক্ত হয়ে চোখ বন্ধ করে থাকলাম। ধীরে ধীরে মনে হলো অবয়বটা আমার মুখের উপর তার মুখ দিয়ে তাকিয়ে আছে। এবার আর আমি চোখ বন্ধ করে রাখতে পারলাম না। হুট করে চোখটা খুলে ফেললাম, আর মনে হলো মশারির উপর থেকে কিছু একটা সেকেন্ডের মধ্যে সরে গেল। আমি উঠে বসলাম। ভয় পেলেও আমি সাহস নিয়ে বললাম, কে আমার ঘরে? কে? ঠিক তখনই আমার ফ্ল্যাটের মেইন দরজায় ধাপ ধাপ করে কেউ বাড়ি দিচ্ছে। আমি উঠে গেলাম দরজার সামনে, গিয়ে দাঁড়াতেই শব্দ থেমে গেল। আমি দরজায় থাকা ছোট্ট গ্লাসে চোখ রেখে দেখতে চেষ্টা করলাম বাইরে কেউ আছে কিনা, কিন্তু উকি দিয়ে দেখলাম বাইরে পুরো অন্ধকার। কিন্তু বাইরে তো সারা রাত লাইট জ্বালানো থাকে। আমি ভেবেছিলাম হয়তো ঈদের সিজন, শহর ফাঁকা, চোর ডাকাত আসতে পারে। কিন্তু আমার সেই ভাবনাকে উড়িয়ে দিয়ে বাইরে থেকে কতগুলো শিয়ালের কর্কশ ডাক ভেসে এলো। আমি বুঝলাম এটা কোনো মানুষের শব্দ না, অথবা একসাথে এইভাবে শব্দ করা কোনো মানুষ দ্বারা সম্ভব না। আমি দৌড়ে ঘরে চলে গেলাম, কিন্তু এর মধ্যে আমার খুব প্রস্রাবের বেগ আসলো। আমি থাকতে না পেরে ভয়ে ভয়ে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হয়ে উঠে দাঁড়ালাম। চোখ পড়ল ভেন্টিলেটরের দিকে। দেখলাম রক্তাক্ত হিংস্র চাহনি দিয়ে দুটো চোখ তাকিয়ে আছে আমার দিকে। আমি কোনো মতে ওয়াশরুমের দরজাটা খুলে এক দৌড়ে চলে এলাম শোবার ঘরে। মশারির ভেতর ঢুকে পড়লাম।
ভয়ে আমি আর চোখ বন্ধ করতে পারিনি সারা রাত। সকাল হলে আমি একজনকে কল দিয়ে বাসায় একটা বিড়াল নিয়ে আসি, কারণ আমি বেশ কয়েক জায়গায় শুনেছি বিড়ালকে আল্লাহ তাআলা অদৃশ্য শক্তির সাথে মোকাবেলা করার শক্তি দিয়েছেন। অদ্ভুত ব্যাপার হলো, বিড়ালটা আনার পর সে প্রথমেই আমার কাঁধে উঠে আমার ঘাড়ের যে স্থানে ব্যথা সে চেটে দিচ্ছে। আমি এমনিতেই বিড়াল পছন্দ করি, তবুও বিড়ালটা নতুন একটা বাসায় এসে এভাবে আচরণ করছে, ব্যাপারটা একটা কেমন জানি লাগে আমার। বিড়ালটা আমার ঘাড় চেটে দেয়, আমি সেখানে আর সেই ব্যথাটা অনুভব করি না। দুপুরে আমি আর বিড়ালটা খেয়ে একটা ঘুম দিই। বেশ ঘুম হয় আমার। হঠাৎ বিড়ালের চিৎকার, আমি লাফিয়ে উঠি। দেখি মাগরিবের আজানের সময় হয়ে গেছে, কয়েক মিনিট বাকি আজান দিতে। সেই টাইমটাতে বিড়ালটা ড্রয়িং রুমে গিয়ে সেখানে থাকা চেয়ারের দিকে তাকিয়ে অনেক জোরে চেঁচাচ্ছে। আমি বিড়ালটাকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করি, কিন্তু আজান না হওয়া পর্যন্ত সে রাগে গড়গড় করে আর চেঁচায়। এই কয়েকদিন আমার বাসাটা কেমন একটা গুমোট আর ভারী ভারী লাগলেও আজকের মাগরিবের আজানের পর থেকে একদমই নর্মাল অনুভব করছিলাম। রাতে আমি নর্মালি খেয়ে দিয়ে বিড়ালটাকে নিয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু সে ঠিক মাঝরাতে উঠে মশারিটা খামচানো শুরু করে বাইরে বের হবার জন্য। আমি মনে করেছিলাম সে হয়তো পটি করার জন্য বাইরে যেতে চেয়েছিল, তাই আমি মশারি থেকে তাকে বাইরে বের করে দিয়েছিলাম। সে এক জোরে ড্রয়িং রুমে ছুটে গেল, আবার সন্ধ্যার মতো রাগে গড়গড় করে চেঁচাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সে শান্ত হয়, আমি তাকে কোলে নিয়ে বিছানায় চলে আসি। সেদিনের পর আমি যে কয়েকদিন একা ছিলাম আর কিছু দেখিনি বা অনুভব করিনি। আর বিড়ালটা সবসময় আমার সাথেই থাকতে শুরু করে। ইভেন রাতে ওয়াশরুমে গেলে সে গিয়ে দরজার সামনে বসে থাকবেই, তার যত রাতই হোক বা সে যত গভীর ঘুমিয়ে থাকুক। এরপর আমার ওয়াইফ বাসায় চলে আসার পর ছোট ছোট কিছু ঝামেলা এখন হচ্ছে, হয়তো চলবে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ ডক্টর আলিফ ভাইয়া, আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর একটি ঘটনা আমরা শুনতে পারলাম আপনার মাধ্যমে। আমরা সরাসরি চলে যাব আরও একটি ঘটনায় আমাদের পরবর্তী লিসেনার্সের কাছে। আমার নাম নাসিম উদ্দিন। আমার ঠিকানা দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার মতিহারা নামক গ্রামে। ঘটনাটি ঘটে আমার মামাতো বোনের সাথে আজ থেকে প্রায় 12 বছর আগে। আমার আম্মুরা 2 বোন 3 ভাই। আমার খালার বাড়ি নবাবগঞ্জ থানার কোন এক গ্রামে। ঘটনা এখান থেকেই শুরু। প্রথমে খালার বাড়ির বর্ণনা দিই। আমার খালার বাড়ির ঠিক সামনে এক বিশাল স্কুল মাঠ। মাঠের পাশ দিয়েই বয়ে গেছে এক নদী। আমি নদীটার নাম জানি না। তার পাশেই গ্রামে ঢোকার রাস্তা। রাস্তার পাশে রয়েছে বিশাল 2টি তাল গাছ। আর আমার খালার বাড়ির সাথেই ছিল পারিবারিক কবরস্থান। ছোটবেলা থেকে আমার মামাতো বোন আমাদের বাসাতেই থাকতো। একদিন আমার মামাতো বোন সহ আমার পরিবারের সবাই গেলাম আমার সেই খালার বাড়িতে। আমরা 2 দিন খালার বাড়িতে থাকার পর আমাদের বাড়িতে চলে আসি। আমাদের বাসায় আসার পর আপুর মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। বলে রাখা ভালো, আমি খুব মিষ্টি পছন্দ করি, তাই আমাদের বাসাতে সবসময়ই মিষ্টি থাকতো। বাসাতে আসার পর দিন আমি ফ্রিজ থেকে মিষ্টি খাওয়ার জন্য প্যাকেট খুলে দেখি মিষ্টির বাক্স ফাঁকা। আমি ছোট হওয়ার ফলে চিল্লাচিল্লি শুরু করে দিই। তখন আমার মামাতো বোন বলে ওঠে, মিষ্টি তো খেয়েছি, তোমাকে তো আর খেয়ে ফেলিনি। অবাক করার বিষয় হলো আপু আমাকে কখনো তুমি করে ডাকে না, আর আপু মিষ্টি একদমই পছন্দ করে না। আর ওই মেয়ে পুরো বক্সের মিষ্টি খেয়ে ফেলেছে। এটা ঘটনার প্রথম দিন। সেই দিনের পর থেকে আব্বু 2 দিন মিষ্টি নিয়ে আসেনি। তখন শুরু হয় আপুর পরবর্তী ঘটনা। প্রথম ঘটনার 2 দিন পর আমার আম্মু লক্ষ্য করে আমার আপু রান্নাঘর থেকে পুরো 1 কেজি চিনি পলিথিন থেকে একবারে খেয়ে ফেলল। এটা দেখে আম্মু ভীষণ ভয় পায়। তখন আম্মু আপুকে কিছুই বলে না। রাতে আপু ঘুমাতে গেলে আম্মু আমাকে আর আমার আব্বুকে আম্মুর দেখা ঘটনাটা বলে। আর বলে রাখি, আমি ছোট হয় আমি, আম্মু আর আব্বু এক রুমে থাকতাম। আমার নিজের বোন আর আমার মামাতো বোন আলাদা রুমে থাকতো। আমার নিজের আপু আমার থেকে মাত্র 2.5 বছরের বড়, তাই বলাই যায় আমার নিজের আপুও খুব বড় না। 2 আপুকে চেনার সুবিধার্থে আমার মামাতো বোনকে বড় আপু আর আমার নিজের বোনকে ছোট আপু বলেই সম্বোধন করতাম। ঘটনায় ফিরে আসা যাক। সেদিন রাতে আমার ছোট আপু হঠাৎ করেই চিৎকার করে ওঠে। শব্দ শুনে আপুদের রুমে যাওয়ার পর যা দেখি আমরা, তাতে সবাই অবাক হয়ে যায়। আমরা দেখতে পাই বড় আপু নিজের হাতে নিজেই কামড় দিয়ে রক্ত বের করে খাচ্ছে। এই ঘটনা দেখে আব্বু বড় আপুকে আটকানোর চেষ্টা করে। আমার আব্বু বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সৈনিক। আব্বুর সাহসিকতার পরিচয় অনেকবারই পেয়েছি, কিন্তু অবাক করার বিষয়
আব্বু বড় আপুর বাম হাত তার মুখের কাছ থেকে সরিয়ে নিয়ে আসতে পারছিল না। বড় আপু তার ডান হাত দিয়ে আব্বুকে কন্ট্রোল করছিল। আব্বু অনেক চেষ্টার পর সফল হন। আব্বু সহ আমরা সবাই বুঝতে পারি এটা অলৌকিক কিছুর কাজ। তাই আব্বু পাশের মসজিদের ইমামকে ডেকে পাঠান। তিনি বড় আপুর শরীরে জিনকে ভর করান। ইমাম সাহেব সালাম দিয়ে জানতে চান, কি চান আপনি, কেন ছোট মেয়েটাকে কষ্ট দিচ্ছেন? উত্তরে বড় আপু ভারী কণ্ঠে বলে, আমি মিষ্টি খাবো। ইমাম আবার প্রশ্ন করে, থাকেন কই আপনি? উত্তরে আবার বড় আপু ভারী কণ্ঠে বলে, আমি মিষ্টি খাবো। বারবার প্রশ্ন করলে তার জবাব একটাই। শেষে ইমাম বলে, মিষ্টি খাওয়া হইলে বলবেন তো সবকিছু? আপু ভারী কণ্ঠে বলল, হ্যাঁ। তখন রাত 2টা বাজে। এত রাতে বাজার বন্ধ, তবে আমার এক বড় ভাই মিষ্টির কারিগর, তাকে আব্বু কল দিয়ে 2 কেজি মিষ্টি নিয়ে আসতে বলেন। মিষ্টি আনার পর আপুর সামনে মিষ্টি রাখা হলে বড় আপু একটা হাসি দেয়। তারপর আমরা কিছু বুঝে ওঠার আগেই 5-7 মিনিটের মধ্যে 2 কেজি মিষ্টি খেয়ে ফেলে। আমরা রীতিমতো অবাক হচ্ছি, কিভাবে সম্ভব? তারপর ইমাম তার প্রশ্ন শুরু করেন, কই থেকে আসছেন আপনি? কিছুদিন আগে এই মেয়ে আমার সামনে দিয়ে চুল ছেড়ে দিয়ে আসছিল। আমি রাস্তার পাশের তাল গাছে থাকি। বুঝতে পারছেন কোন তাল গাছ? হ্যাঁ, এটা আমার খালার বাড়ির রাস্তার পাশের ওই তাল গাছ। দ্বিতীয় প্রশ্ন, কেন এসেছেন আপনি? উত্তরে বড় আপু ভারী কণ্ঠে বলল, আমার এই মেয়েরে পছন্দ হয়েছে, তাই ওর সাথে আসছি। ইমাম সাহেব চেষ্টা করছিলেন কিভাবে তাকে তাড়ানো যায়, কিন্তু ওই জিন রাজি হচ্ছিল না। এক পর্যায়ে জিনটি আরো 3 কেজি মিষ্টি চেয়ে বসে। আব্বু রাজি হয়ে যায়। তারপর জিনটি বাসার পাশের আম গাছের বড় একটা ডাল ভেঙে চলে যায়। ঘটনাটি এখানেও শেষ হয়নি। কিছুদিন পর বড় আপু আম্মুকে বলে, ফুপি, আমি না স্বপ্নে নামাজ শিখতেছি, কুরআন শরীফ তিলাওয়াত করতেছি। তারপর থেকে রেগুলার বড় আপুর শরীরে ওই জিন ভর করত। সবাই এই বিষয়টির সাথে ইউজড হয়ে গেল, কিন্তু তার অত্যাচার বাড়তেই থাকে। আগের ঘটনার 1 মাস পর বড় আপু আম্মুকে বলে, ফুপি, খিদা লাগছে। তাই আম্মু ওর জন্য নাস্তা বানাতে যায়। এসে দেখে বড় আপু ঘুমিয়ে পড়েছে। তাই আর আম্মু বড় আপুকে ডাকেনি। প্রায় 1 ঘন্টা পর বড় আপু ঘুম থেকে ওঠে। আম্মু আপুকে খেতে বললে আপু বলে, আমি তো খেয়েছি। তখন আম্মু ভীষণ অবাক হয়ে যায়। আম্মু বলে, কখন খেলি? বড় আপু তখন সব বলতে শুরু করলো। আমি দেখি একটা ছেলে আর একটা মেয়ে আমার সামনে আসে। প্রত্যেকদিন যে ছেলেটা আমাকে কোরআন শরীফ শেখাতো ওই ছেলেটা, আর মেয়েটা নাকি তার বোন। সে আমাকে নিতে এসেছিল। তাদের শহরে কার যেন বিয়ে। কিন্তু অবাক করার ব্যাপার হলো তারা উঠতে পারে। আমাকে পাহাড়, পর্বত, নদী, সমুদ্র পার করে এক অচেনা জায়গায় উড়িয়ে নিয়ে গেল। সেখানে অনেক লোকজন, সবাই খাচ্ছে, আনন্দ করছে। তারপর ওই ছেলেই আমাকে খাইয়ে দিল। আমি অনেক খেয়েছি। তারপরও একজন কেন জানি বলল, তোমরা মানুষরা এত কম খাও কেন? কথাটা আমাকে ভাবিয়ে তোলে। আম্মু তখন বলে, ওঠ, তুই স্বপ্ন দেখছিলি। বড় আপু ভাবে তাই। আম্মু ঘটনাটি আব্বুর সাথে শেয়ার করে। আব্বু তখন বড় কবিরাজ ডাকে। তাকে পুরো ঘটনা বললে তিনি বলেন বড় আপুকে জিনে ধরেছে, আর ওই জিন আপুকে ওদের দেশে নিয়ে যেতে চায়। তিনি কিছু পানি পড়া, তেল পড়া দিয়ে যান, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হয় না। তারপর ওই কবিরাজকে আবার ডাকা হয়। তিনি জিনকে হাজির করেন, তাকে বড় আপুকে ছেড়ে দিতে বলেন, কিন্তু সে রাজি হয় না। এমন সময় আমার মামা জিনকে উদ্দেশ্য করে বলে, এগুলো নাটক, আমার সাথে করে দেখিস। তখন জিনটি ক্ষিপ্ত হয়ে মামাকে উদ্দেশ্য করে বলে, তুই আজকে রাত 1টার সময় শুধু চোখটা খুলে রাখিস। মামাও বলে, আচ্ছা। তারপর জিনটি কবিরাজকে উদ্দেশ্য করে বলে, হুজুর, আপনি আমাকে তাড়াতে পারবেন না, আমি এই মেয়ের ক্ষতি করব না, বলে চলে যায়। মামা সেই রাতে অনেক ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু ঘুমাতে পারেন না। চোখ বন্ধ করে রাখেন। ঠিক রাত 1টার সময় মামার চোখ খুলে যায়। তখন তিনি দেখেন সাদা পোশাক পরা একটা কিছু তার সামনে দাঁড়িয়ে আছে। উচ্চতা রুমের মেঝে থেকে ছাদ পর্যন্ত। মামা ভীষণ ভয় পায়। ঠিক তখনই গরম বাতাসের সাথে তিনি শুনতে পান, কি আরো নাটক দেখবি? তারপর বর আপুর বিয়ে হয়। দুলাভাই পুলিশ কর্মকর্তা, কিন্তু সমস্যা হলো ভাইয়া যখন ছুটিতে বাসায় আসতো তখনই আগের সমস্যা শুরু হতো। তাদের বিয়ের 1 বছর পর থেকে আপনা আপনি সব স্বাভাবিক হয়ে গেছে। বড় আপুর একটা বাবু আছে। সবাই দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব আবারও আমাদের ডক্টর আলিফ ভাইয়ার কাছে। ভাইয়া, আপনাকে এই ঘটনাটি কে পাঠিয়েছিল, মানে পরের ঘটনাটি একটু যদি বলতেন। স্যারের কাছে পড়তে পড়তে বেশ টায়ার্ড হয়ে গেছি। স্যার পড়িয়ে যখন চলে গেলেন তখনও বাসায় ইলেকট্রিসিটি আসেনি। আম্মার রুমে জেনারেটর লাইট, ফ্যান চলে, তাই স্যার আসলে
ওই রুমেই আমি পড়তে বসি, যাতে ইলেকট্রিসিটি চলে গেলেও পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে। আমি টেবিল ছেড়ে এসে বিছানায় গা লাগিয়ে বসলাম। 1.5 থেকে 2 মাসের মতো বাকি আমার 7ম শ্রেণীর বার্ষিক পরীক্ষায়। পড়ার চাপে মাথা ব্যথা করছিল। বিছানা থেকে খানিকটা ডান দিকের পেছনটায় আমার পড়ার টেবিলটা রয়েছে, তার পাশেই বারান্দার জানালা। হঠাৎ কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করলো আমার। মনে হচ্ছিল পেছন দিকটায় যেন কেউ আছে আমার। তাই শোয়া অবস্থায় থেকে পেছন দিকটায় দেখার চেষ্টা করলাম। অনেকে পেছন দিকটায় দেখার জন্য যেমন শোয়া অবস্থায় মাঝে মাঝে দেখার চেষ্টা করে ঘাড় ঘুরিয়ে, সেই ঘাড় ঘুরিয়ে চেষ্টা করছি। ঘাড় ঘুরিয়ে তাকাতেই আমার শরীর যেন কাঁপুনি দিয়ে উঠল। সোজা ওই জানালার দিকে চোখ পড়ল আমার। দেখলাম একটা বিভৎস মুখ জানালার ওপাশের বারান্দায় দাঁড়িয়ে। আসলে দাঁড়িয়ে আছে নাকি বসে আছে সেটা ঠিক ঠাহর করতে পারলাম না। শুধু দেখলাম 2 হাত দিয়ে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে কেউ, যার মাথা আমার দিকে তাকিয়ে আছে, যার হাতটা কোনো মানুষের হাতের মতো লাগছে না। যতদূর খেয়াল করতে পারলাম দেখলাম ওটার হাতে 6টা আঙ্গুল। আরও থাকলে থাকতে পারে, তবে আমার চোখে শুধু 6টাই পড়ল। মুখমণ্ডল যেন পচে গলে আছে, অনেকটা আগুনে পুড়লে যেমনটা কালো কুচকুচে বর্ণের দেখায় তেমন। সাদা ধবধবে চোখ যেন মুখমণ্ডল থেকে বেরিয়ে আসছে। হলুদ রঙের দাঁতগুলো সব বেরিয়ে আছে। আর কি এক যে বিচ্ছিরি হাসি, তা বলে বোঝানো সম্ভব না। তিরস্কার মেশানো সেই হাসির মাত্রা হজম করার মতো বয়স আমার ছিল না। আমি ওটা দেখার পর কিছুক্ষণ থ হয়ে গেলাম। এরপর আবার চুপ করে শুয়ে পড়ি। তখন আমার ভয়ে গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। কি করব বুঝতে পারছিলাম না। আপনারা যদি একটু কাইন্ডলি আপনাদের নিজেদের ঘাড় ঘুরিয়ে আপনাদের এই অন্ধকার জানালাটার দিকে একটু তাকান এবং সেখানে যদি দেখেন একজন মানুষ ঝুলে আছে, তিরস্কার মেশানো একটি হাসি আপনাকে দিচ্ছে, আপনার কিরকম লাগবে? খুব জোর দিয়ে মনকে স্থির করলাম। 2 হাত দিয়ে চোখ চেপে ধরে আম্মাকে চিৎকার করে ডাকলাম। সঙ্গে সঙ্গে ড্রয়িং রুম থেকে আম্মা দৌড়ে আসে। সাথে সাথে আমার আন্টি আর বড় আপুও চলে আসে। ওনার রুমে ঢুকেই আমার অবস্থা দেখে বুঝে গেছিলেন আমি মারাত্মক ভয় পেয়েছি, তাই আমাকে শান্ত করার চেষ্টা করলেন। কিন্তু আমি ভয়ে চোখ খুলছিলাম না। চোখ বন্ধ করেই হাত উঁচিয়ে ইশারায় জানালার দিকটায় ইশারা করলাম, দেখালাম যেখানে কেউ আছে দেখো, আর বললাম যে বারান্দায় কে যেন দাঁড়িয়ে আছে। এটা শুনে আপু আর ওই আন্টি বারান্দা চেক করতে যায়। এমনকি পুরো ফ্ল্যাট ভালোভাবে খুঁজেও কোনো অস্বাভাবিক কিছু পাওয়া গেল না। আমাদের বারান্দাটা ছিল দক্ষিণ দিকে, আর ওই দিকটায় কোনো বিল্ডিং ছিল না। নিচে ছিল 2.5 কাঠার একটা প্লট, যেখানে শুধু টিন শেড করা হয়েছিল। এরপরে প্রায় 30 ফিটের রাস্তা। অতএব 4র্থ তলার উপরেই বারান্দায় বাহির থেকে কোনো মানুষ কিংবা কুকুর বেড়ালো আসার কোনো সম্ভাবনা নেই। সবাই বিষয়টা শুধুমাত্র আমার কল্পনা হিসেবে চালিয়ে দিতে চাইল, কিন্তু আমি জানি ওই দৃশ্যটা কতটা ভয়াবহ আর কতটা বাস্তব ছিল। আমার সাথে ঘটা এমন প্রায়শই বিভিন্ন ভীতিকর অভিজ্ঞতাগুলো যখন বাসার মানুষের কাছে বলতাম, সেই বয়সে কেউই তেমন একটা পাত্তা দিত না। কিন্তু একমাত্র আম্মা আমার এসব বিষয়কে কখনোই সরাসরি ভ্রান্তি বা বানোয়াট বলে আখ্যা দেয়নি। সবসময় দেখতাম তিনি চুপ থাকতেন আর পরিস্থিতি খুব স্মার্টলি হ্যান্ডেল করতেন। আমার জীবনে সেবারই প্রথম সরাসরি নিজ চোখে এমন কোনো কিছু দেখেছিলাম যেটা আমাকে অনেক দিন যাবৎ মানসিকভাবে ভুগিয়েছিল। অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ মাই ওয়ার্স্ট এক্সপেরিয়েন্সেস। এর আগে শুধুমাত্র কানে শুনতাম, দূর থেকে বিভিন্ন কিছু আঁচ করতাম, কিন্তু কখনো চোখের সামনে কিছু পড়েনি। তবে হ্যাঁ, আমি যখন আরো ছোট ছিলাম তখন একটা অস্বাভাবিক বিষয়ের সম্মুখীন হয়েছিলাম, তাও কয়েকবার। আর্লি 20s ঘটনা। আমার বয়স তখন সম্ভবত 6 বা 7 হবে। তখন
তখন যে আমি কেজি শ্রেণীতে পড়তাম এতটুকু স্পষ্ট মনে আছে। আমরা সেই সময় একই বিল্ডিংয়ে একদম নিচের তলায় সাবলেট হিসেবে থাকতাম একটা ফ্যামিলির সাথে। বিল্ডিংটা তখন 4 তলা ফাউন্ডেশন দেওয়া ছিল। আমি, আমার বোন আর আম্মা একসাথে থাকতাম একই রুমে। আর আব্বা তখন চিটাগংয়ে চাকরি করত। যাদের সাথে সাবলেট থাকতাম সেখানে একজন বয়স্ক নারী ছিলেন। উনি ছিলেন বেশ পরহেজগার। আমি তাকে নানু বলে ডাকতাম। তারাও আমাকে ভীষণ আদর করত। একদিন বিকালের ঘটনা, আমি ওই নানুর ঘরের মেঝেতে বসে বিছানায় ছোট্ট ছোট্ট গাড়ি দিয়ে খেলছিলাম। রুমে তখন আমি একাই ছিলাম। খেলতে খেলতে একসময় আমার জানালার দিকে চোখ যায়। দেখি জানালার কাঁচ সহ গ্রিল অনবরত কাঁপছে। বাইরে শো শো শব্দ হচ্ছে। আমি না তাকিয়ে আছি সেদিকে। দেখি আকাশে একটা পাখি উড়ছে, আর সেটা উড়তে উড়তে মনে হচ্ছে একদম জানালার দিকেই আসছে। খুব অল্প সময়ের মধ্যেই পাখিটা ওই জানালার একেবারে কাছে চলে আসে। আর দেখলাম এটা বিশাল একটা পাখি। জানালার ওপাশে একটা দেয়াল ছিল। পাখিটা সেখানে এসে বসতেই পুরো জায়গাটা জুড়ে শুধুমাত্র ওই পাখিটাকেই দেখা যাচ্ছিল। এত অপরূপ সুন্দর বিশাল সেই পাখিটা, এর সৌন্দর্য আসলে বর্ণনা করা বেশ কঠিন। পুরো জানালা ঢাকা পড়ে গেছে পাখিটার দেহের ছায়ায়। রুম একেবারে অন্ধকার হয়ে গেল। তবু আমি অবাক হয়ে মুগ্ধ হয়ে শুধু পাখিটাকেই দেখছিলাম। টকটকে সবুজ রঙের একটা বিশাল পাখি। কয়েকবার ওটার পাখা ঝাপটানোর শব্দে মনে হচ্ছিল ঝড় শুরু হচ্ছে। ঠান্ডা আর ঝড়ো বাতাস জানালা দিয়ে আমার পুরো দেহে সপাটে ধাক্কা দিতে লাগলো। আর পাখার মধ্যে মনে হচ্ছিল কাচের হাজার হাজার টুকরো বসানো, যেগুলো সম্ভবত সূর্যের আলোতে ঝিলমিল করছিল। ওই বয়সের এরকম সৌন্দর্যের মাহাত্ম্য বা কোনো অর্থই আমার কাছে খুব একটা বোধগম্য ছিল না। এটা খুবই স্বাভাবিক। পাখিটা কিছুক্ষণ সেখানে বসে আবার কোথায় যেন উড়ে গেল। আর আমি সেটা দেখতে দেখতেই বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। কারণ এরপর হঠাৎ যখন কানে শব্দ আসে, তখন দেখি আমি বিছানার উপর মাথা রেখে শরীরটা মেঝেতে উপর হয়ে ঘুমিয়ে আছি। বিছানার উপর আমার মুখের লালা পরে ভিজে একাকার। আমি বেশ বিব্রত হয়ে হুড়মুড় করে উঠে পড়ি। দেখি আশেপাশে একদম অন্ধকার। রুমে আমি একা। সন্ধ্যা গড়িয়ে তখন সম্ভবত রাত হয়ে যাচ্ছিল। একটু ঘাবড়ে যাই। এরপর যতটুকু মনে আছে, ওই রুম থেকে দৌড়ে আমাদের রুমে এসে পড়ি। এরপরও আরেকদিন মধ্যরাতে ওই পাখিটা আমাদের জানালার অপর পাশে এসেছিল। শো শো বিকট আওয়াজে আমার ঘুম ভাঙে। ছোটবেলায় প্রায় মধ্যরাতে আমার ঘুম আপনা আপনি ভেঙে যেত। তখন আম্মুকে ডেকে তুলতাম। কিন্তু সেদিন ঘুম ভাঙার পর আমি বেশ ভয় পেয়েছিলাম। আম্মু আর আপুর মাঝখানে যে শুয়েছিলাম। সবুজ রঙের ওই দৈত্যাকার পাখির পাখা ঝাপটানোর শব্দ ও ঝড়ো হাওয়ায় রুমের সবকিছু কেমন ওলট পালট হয়ে যাচ্ছিল। আমি কিছুক্ষণ ধরে আম্মু আর আপুকে ডেকেছিলাম, কিন্তু এরা কেউই ঘুম থেকে ওঠা তো দূরে থাক, একটু চোখ খুলেও তাকায়নি। আমি এরপর আম্মুর কাছাকাছি গিয়ে চোখ বন্ধ করে থাকতে থাকতেই সম্ভবত ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু পরে আর সেগুলো খুব একটা আমার মনে ছিল না। মজার পার্টটা তখনও বাকি ছিল। এর ঠিক কতদিন পর সেটা মনে নেই, তবে কয়েকদিন পর আবার একদিন বিকেলে বারান্দায় খেলছিলাম। সেই সময় পাখিটা আসে। সেই পাখিটা বিশাল ডানা মেলে পাখিটা জানালার ওপাশের দেয়ালে বসে। সেদিন পাখিটাকে আমার কেন জানি আর ভয় লাগেনি। এমন একটা অনুভূতি ছিল যে সেটা আরেকটা মানুষ। আরেকটু স্পেসিফিক করে বললে একজন নারী। খুব মিষ্টি গলায় আমাকে ডাকলো, আমার সাথে কথা বলল। একটা সময় মনে হচ্ছিল আমরা একে অপরের বন্ধু। অনেকক্ষণ গল্প করছিলাম, প্রায় সন্ধ্যা পর্যন্ত। তবে কি সব নিয়ে কথা হয়েছিল সেটা আমার স্পষ্ট মনে নেই। যতটুকু মনে পড়ে তার সাথে কথোপকথন চলছিল এবং আমি অনেক হেসে কথা বলছিলাম। খুব সুন্দর আর আনন্দঘন সময় কেটেছিল সেদিন। এরপর হয়তো আরো কয়েকবার সেই পাখিটা এসেছিল, কিন্তু আমার ওই স্মৃতিগুলো আবছা কুয়াশার মতো হয়ে গেছে। তবে হ্যাঁ, শেষবার যখন দেখা হয়েছিল তখন আমি ক্লাস 1-এ উঠেছি, কিন্তু বেশি দিন হয়নি। সেবার ওই পাখিটা আমাকে ছোট্ট, খুবই ছোট আকার একটা সবুজ রঙের পাখি দিয়েছিল। জ্যান্ত কোনো পাখি না,
একটা মার্বেল পাথরের মতো হয়তো কোনো উপাদান দিয়ে তৈরি ছোট্ট একটা পাখির কাঠামো। আমি খুব খুশি হয়েছিলাম। দু পাখা মেলে আছে ওই পাখি মূর্তিটা, যেন দেখে মনে হচ্ছে স্বাধীন চিত্তে আপন মনে উড়ে বেড়াচ্ছে। সবুজ মায়াবী মিষ্টি ভাসী পাখিটা আমাকে ছোট্ট ওই উপহারটা দিয়েছিল আর বলেছিল সব সময় যেন আজীবন এটা আমার কাছে রাখি, আর যখন ইচ্ছা এটা দেখে দেখে যেন ওর কথা ভাবলে বা ওকে ডাকলে ও চলে আসবে। ওর নাম বলেছিল স্বর্ণালী। আমি তখন এই সমস্ত বিষয়ের তেমন কোনো অর্থ অনুধাবন করতে পারিনি। তবে হ্যাঁ, ছোট্ট উপহারটা আমার বেশ পছন্দ হয়েছিল। আমি বেশ অনেকদিন সেটা দিয়ে খেলেছি। আর যখনই ওই স্বর্ণালী আসতো আর আমার সাথে কথা বলতো, সে সময় আমার মনে হতো আমি যেন মানুষের সাথে কথা বলছি, এটা কোনো পাখি না। খুব সুন্দর মিষ্টি স্নিগ্ধ একটা মেয়ে, যাকে আমার ভীষণ ভালো লাগতো। একটা সময় আমি আরো বড় হতে থাকি। স্বর্ণালীও সেই উপহারটা দেবার পর আর কোনোদিন আসেনি, কোনোদিন আর ওকে দেখিনি। আমরা ওই রুম ছেড়ে দিয়ে ওই বিল্ডিং এর ওই 4th ফ্লোরে শিফট হয়ে যাই। যখন আমি ক্লাস 3-তে পড়ি, আর আমি এর মধ্যে ধীরে ধীরে সবকিছু ভুলে যাই, এমনকি ওই খেলনার মতো ছোট্ট সবুজ পাখির কাঠামো যেটা আমি উপহার পেয়েছিলাম, সেটাও কিভাবে যেন হারিয়ে ফেলি, তাও খেয়াল থাকে না। এখন অবধি ও আমার মনে পড়ে না আমি কিভাবে, কবে, কোথায় অপরূপ উপহারটি হারিয়েছিলাম। এরপর থেকে বেশ খানিকটা বছর আমি ঘটনাগুলোর অস্পষ্ট স্মৃতি নিয়ে চলতে চলতে একটা সময় ভেবেই নেই ওগুলো সবই আমার ছোটবেলার স্বপ্নে ঘটা স্মৃতি ছিল। আসলে সবকিছু বাস্তবে ঘটা সম্ভব নয়, কারণ দিনে দিনে যতই নিজেকে বিজ্ঞানের সাথে জড়িয়ে ফেলতে থাকি, যতই বিজ্ঞান মনস্ক হতে থাকি, ততই আমি নিজের মধ্যে ধারণা পোষণ করতে থাকি যে ওই আবছা অস্পষ্টগুলো, ওই স্মৃতিগুলো শুধুমাত্র আমার ছোটবেলার একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত দেখা একই স্বপ্নের বা একই ধরনের একাধিক স্বপ্নের সমষ্টির প্রতিচ্ছবি মাত্র, যেগুলো আমার সাবকনশিয়াস মাইন্ডে হয়তো রয়ে গেছে। আর মাঝে মাঝেই অনুকূল পরিস্থিতি বা আলাদা একটা পারিপার্শ্বিকতা পেলেই সেই প্রতিচ্ছবিগুলো আবারও মস্তিষ্কে নাড়াচাড়া দিয়ে ওঠে। ওসব হয় আমার বিচ্ছিন্ন স্বপ্ন সমষ্টির স্মৃতি, নয়তো ওই বয়সের হ্যালোসিনেশন। যেটা খুবই স্বাভাবিক একটা বিষয়। অনেক ক্ষেত্রেই বিভিন্ন কারণে ছোট শিশুরা নিজেদের অজান্তেই কাল্পনিক বিভিন্ন চরিত্র তৈরি করে এবং প্রতিদিনের খেলার সাথী হিসেবে সেই অবান্তর কাল্পনিক চরিত্রগুলোকে বাস্তব হিসেবে ভাবতে শুরু করে এবং সে সকল বানানো চরিত্রদের সাথে সময় অতিবাহিত করতে থাকে। আমার এমনটাই ধারণা ছিল। আমিও ভেবেছি ওই বয়সে স্বর্ণালী ছিল আমার দিন শিশুসুলভ অবচেতন মনের তৈরি করা একটা চরিত্র। কিন্তু আমাদের সব ধারণার ব্যাখ্যা তো সবসময় শতভাগ নির্ভরযোগ্য হয় না। সেটা একটা সময় আমি বুঝতে বাধ্য হই। কোথাকার জল কবে, কিভাবে, কখন আর কোথায় গিয়ে গড়ায়, সেটা আজ করতে করতে আমার প্রায় 20টা বছর লেগে গেল। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। আমি জানি যে আজকের এই ঘটনাটি খুবই খুবই ভালো হবে, কিন্তু এই ঘটনাটি বলার সময় আমার হাত এখনো কাঁপছে। আমি কাউকে এই কথাগুলো বলিনি, আজ প্রথমবার আপনার স্টুডিওতেই বলছি। ঘটনাটা শুরু হয় গত বছরের শীতের শেষের দিকে। আমি তখন গ্রামে ছিলাম। আমাদের বাড়ির পিছনে একটা পুরনো পরিত্যক্ত স্কুল ঘর আছে এবং ভাঙা জানালা, টিনের চাল, আধখানা খোলা, আর ভিতরে ঢুকলে আজও একটা পচা গন্ধ। গ্রামের সবাই বলে ওখানে সন্ধ্যার পর যাওয়া মানা, কিন্তু রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায় এবং মোবাইলের চার্জও শেষ। রাত প্রায় 12টা, হঠাৎ শুনি স্কুল ঘরের দিক থেকে বাচ্চাদের হাসির শব্দ। রাসেল ভাইয়া, ওই স্কুলে 20 বছর ধরে কোনো ক্লাস হয় না। আমি প্রথমে ভাবলাম ব্রহ্ম, কিন্তু হাসির শব্দটা ধীরে ধীরে কান্নায় পরিণত হলো। একটা বাচ্চা না, অনেকগুলো। আমি জানি ভুল করেছি, তবুও পা চলেই গেল। স্কুল ঘরের দরজা ভিতর থেকে খোলা। ভিতরে ঢুকতেই আমার শরীর হিম হয়ে গেল। চকবোর্ডে সাদা চকে লেখা
আজ কে মরবে? ক্লাসরুমের বেঞ্চগুলোতে কেউ নেই, কিন্তু মনে হচ্ছিল সব বেঞ্চ ভর্তি। হঠাৎ পিছনের বেঞ্চ থেকে একটা কণ্ঠ, স্যার নাম ডাকবেন না? আমি ঘাড় ঘুরালাম। একটা ছেলে বসে আছে, স্কুল ড্রেস পরা, এই মুখটা ঝাপসা। তার পাশে আর একটা, তারপর আর একটা, একটার পর একটা সব বেঞ্চ ভরে গেল। সবাই একসাথে তাকিয়ে আছে আমার দিকে। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু দরজা নেই। হঠাৎ পুরো ক্লাস একসঙ্গে কম্পনিত হলো, বলে উঠল, আপনি তো স্যার নন, তাহলে এখানে এলেন কেন? এরপর সব লাইট একসাথে জ্বলে উঠল। আমি আর দেখলাম ওদের পা নেই, সবাই বেঞ্চের নিচে ঝুলছে। একটা মেয়ে সামনে এগিয়ে এসে বলল, আমরা আগুনে পুড়েছি স্যার, আপনি কি আমাদের নাম জানেন? এই কথা বলেই সে আমার হাত ধরল। রাসেল ভাইয়া, ওই হাত ধরার সাথে সাথে আমার গায়ের চামড়া পুড়ে যাওয়ার মতো লাগছিল। আমি জোর করে চিৎকার করলাম। জ্ঞান ফিরল আমাদের বাড়ির উঠোনে। সবাই বলছে আমি নাকি স্কুল ঘরের সামনে অজ্ঞান হয়ে পড়েছিলাম। কিন্তু ভাই, আমার ডান হাতে আজও সেই পোড়া দাগ। পরে জেনেছি 2003 সালে ওই স্কুলে আগুন লাগে 9টা বাচ্চা মারা গিয়েছিল। ক্লাস চলাকালীন ঘটনাটা ধামাচাপা দেওয়া হয়েছিল। রাসেল ভাইয়া, সেই রাতের পর থেকে আমি আর স্কুলের পাশ দিয়েও বাচ্চাদের কান্না শুনলেও যাই না। কারণ তাদের কান্না মায়া হলেও কিন্তু তারা ভয়ঙ্কর অভিশপ্ত। আমি যে কিভাবে বেঁচে এসেছি, আমি তাদেরকে পরবর্তী এক মুরব্বীর থেকে শুনলাম, আমি যাদেরকে বাঁচাতে গিয়েছি বুধাই তারা আমার কোনো ক্ষতি করেনি। রাসেল ভাই, এই পর্যন্ত বলার পরেও আপনি হয়তো খেয়াল করেছেন আমি একটু থেমে গিয়েছিলাম, কারণ ঠিক ওই সময় স্টুডিওর ভিতরে একটা অদ্ভুত ব্যাপারও ঘটে। আমি তখন মাইক থেকে মুখ সরাইনি, হেডফোন কানে ছিল ঠিকই। হঠাৎ হেডফোনের ভিতরে একটা বাচ্চার নিঃশ্বাসের শব্দ, শ্বাস না, যেন পুড়ে যাওয়া ফুসফুস টানছে। আমি প্রথম ভাবলাম হয়তো কোনো সাউন্ড ইস্যু। আমি আপনাকে তাকিয়ে বললাম, ভাই হেডফোনে কেউ কথা বলছে? আপনিও একটু অবাক হয়ে বললেন, না তো, সব চ্যানেলগুলো ক্লোজ। ঠিক তখনই হেডফোনের ভিতরে স্পষ্ট করে একটা কণ্ঠ আসলো, স্যার আমাদের নামটা বলবেন না? রাসেল ভাইয়া, এই কণ্ঠটা আমি আগেও শুনেছি ওই স্কুল ঘরে। আমার হাত তখন কাঁপতে শুরু করে। মাইকের লাল লাইট অন এবং লাইভ অন। আমি চ্যানেল থেকে উঠতে পারছি না। মনে হচ্ছিল চেয়ারের সাথে কেউ আমাকে চেপে ধরেছে। তারপর স্টুডিওর গ্লাসে ওপাশে কে যেন মনিটরটা দেখে, ওটা হঠাৎ নিচ থেকে অন হয়ে যায়। স্ক্রিনে কোনো ক্যামেরা ফিড না, শুধু কালো ব্যাকগ্রাউন্ডে সাদা লেখা ভেসে ওঠে, 9 জন ছিলাম স্যার, 9 জন, আজ 10 জন হলাম। এই লেখাটা দেখে আপনি চেয়ার থেকে উঠে দাঁড়ান। আমি তখন অনুভব করি আমার ডান হাত আবার জ্বালা শুরু করলো। পোড়া দাগের জায়গাটা হঠাৎ স্টুডিওর ভিতরের তাপমাত্রা পেয়ে একদম কমে গিয়েছে। এসি বন্ধ ছিল। রাসেল ভাই, আমার নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছিল। ঠিক তখনই স্টুডিওর কোণ থেকে একটা শিশুর ছায়া ধীরে ধীরে আমার সামনে আসছিল। মুখ নেই, চোখ নেই, শুধু পোড়া স্কুল ড্রেস। সে এসে মাইকের একদম সামনে দাঁড়ায় আর লাইভ অন ইয়ারেই বলে, স্যার আজ কি আমাদের নাম ডাকবেন না? এরপর আর কিছু মনে নেই রাসেল ভাইয়া। জ্ঞান ফিরল স্টুডিওর সোফায়, শো বন্ধ, মাইক অফ, সব স্টাফ চুপ। রাসেল ভাইয়া, আপনিও একটু কথাই বলেছিলেন যে এই অংশটা রেকর্ডে নেই, কিন্তু ভাই আমার ফোনে সেদিন রাত 2:17 একটা অডিও ফাইল সেভ ছিল। ফাইলের নাম ক্লাস 10, রোল নাম্বার, প্লিজ রোল কল। আমি আজও সাহস পাইনি ওটা প্লে করার, কারণ ফাইলের ডিউরেশন 9 মিনিট 10 সেকেন্ড। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ঘটনাটি শেয়ার করবেন ভাইয়া। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে লিখেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কখনো কি এমন হয়েছে যে দূরে কোথাও বেড়াতে গিয়ে অচেনা কোনো পথে
হঠাৎ করে মনে হয়েছে এখানে কিছু একটা ঠিক নেই। নীরব রাত, অচেনা বাড়ি, বন্ধ হয়ে যাওয়া ফোন নেটওয়ার্ক, আর হঠাৎ শুনতে পাওয়া কোনো অদ্ভুত শব্দ। আপনিও কি কখনো এমন ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? নাকি এমন কোনো ঘটনা জানেন যা আজও মনে পড়লে গা শিউরে ওঠে? বাস্তব ভয়ঙ্কর কাহিনী, ভ্রমণের পথে ঘটে যাওয়া ঘটনা, রহস্য, আতঙ্ক আর অদৃশ্য উপস্থিতির গল্প। আচ্ছা, আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার গল্পই হবে পরের সেই কাহিনী যা পড়ে বা শুনে অন্য কেউ সাহস করে আর রাতের বেলা একা বেড়াতে যাবে না। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। এই ঘটনাটা আমি আজও কাউকে সহজে বলি না, কারণ আমি জানি শুনলে অনেকে বলবে এইসব বানানো ঘটনা। কিন্তু রাসেল ভাইয়া, ওনাকে না বললে আমার মাথা ফেটে যেত। ঘটনাটা শুরু হয় প্রায় 1.5 মাস আগে। একটা সাধারণ দিনের মতোই আমি তখন কাজের জায়গা থেকে ফিরছি। রাত প্রায় 11:20। গ্রামের সেই পরিচিত কাঁচা রাস্তাটা, ডান পাশে একটা ভাঙা বটগাছ, বাম পাশে পুরনো একটা পুকুর যেখানে ছোটবেলায় আমরা মাছ ধরতাম। সেদিন অদ্ভুত ব্যাপার ছিল, চারপাশে অস্বাভাবিক নীরবতা। কুকুরও ডাকে না, ব্যাঙ ডাকে না, এমনকি বাতাসও হয় না। আমি হাঁটছি, হঠাৎ খেয়াল করলাম পিছনে কেউ হাঁটছে। পায়ের শব্দ ঠিক আমার মতো ছন্দে। আমি থামলাম, পিছনে আমার শব্দটাও থামলো। আমি আবার হাঁটলাম, শব্দটা আবার শুরু হলো। মাথার ভিতর তখন একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, ভাই পিছনে তাকাবি না। কিন্তু আমি আমাকে উপেক্ষা করে পিছনে তাকালাম। রাস্তার ঠিক মাঝখানে আমি দেখলাম কেউ নেই। আমি তখন নিজেকে গালি দিচ্ছি, ভয় পাস না, তোর মাথার সমস্যা। ঠিক তখনই পুকুরের দিক থেকে একটা শব্দ ভেসে আসলো, পানি নড়ার শব্দ। পানি নড়ার শব্দ না, যেন কেউ পানির নিচে হেঁটে যাচ্ছে এমন শব্দ। আমি দৌড় দিলাম, আর তখনই আমার কাঁধে কিছু একটা হাত রাখলো। হাতটা ঠান্ডা না, ওই হাত গরমও না। মরা মানুষের মতো নিষ্প্রাণ। আমি চিৎকার করতে গিয়েও চিৎকার করতে পারি রাসেল ভাইয়া। এটা একটা কণ্ঠস্বর কানে আমার ফিস ফিস করে বলল, এই তোরা তাকে বলিস, সে জানি না জানে আমাকে। এই কথাটি শোনার পরে আমি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যাই এবং জ্ঞান ফিরে আমার ভোরবেলার দিকে। আমি রাস্তার পাশে পড়ে আছি, শরীরে কোনো আঘাত নেই, কিন্তু বাম কাঁধে 5টা আঙ্গুলের দাগ। সেই দাগ আজও আছে ভাই। সেদিন থেকে আমার সমস্যা শুরু হয়। রাতে ঘুমালে দরজা বাইরে হাঁটার শব্দ, ছাদের উপর ভারী কিছু টানার আওয়াজ, আর সবচেয়ে ভয়ঙ্কর স্বপ্ন একজন মানুষ যার মুখ নেই তাকে দেখছি আমি। সে শুধু বলে, ওকে জানে তুই কেন চুপ করেছিস। 3 দিন পর আর পারলাম না, সোজা গিয়ে আমি তার কাছে বসে পড়লাম। তখন আমি ভাই কাঁদতেছি এবং মানুষের মনে কাদা মানুষ আমি না, সব বলে দিলাম। সবাই শুনে, আমার এই ঘটনাটি শুনে সবাই চুপ। অনেকক্ষণ পর শুধু বলল, তুই যে জায়গার কথা বলেছিস, ওখানে 2009 সালে একজন লোক গলা কাটা মারা গিয়েছিল, তার নামও ছিল অনে। এই কথা শোনার পর আমার কাঁধের দাগটা জল জল করে উঠল। সেদিনের পর থেকে ওটা আর আসে না। কিন্তু ভাই, আজও মাঝে মধ্যে হঠাৎ ঘুম ভেঙে যায় আমার, আর কানে ভেসে আসলো, বলিস না সবাইকে, আমি কিন্তু আবার আসব। ভাই আমি জানি এটা অনেকে মনে করবে বানানো ঘটনা, কিন্তু এই দাগ আমি বানাইনি ভাই। আমার যে ঘাড়ের 5টা দাগ, এটা আমি বানাইনি, এখনো আছে, আপনি চাইলে আমি দেখাতে পারবো। তো এই ছোট্ট ঘটনাটি একজন লিখেছে। আমি আমাদের এই চ্যানেলের মাধ্যমে যারাই ঘটনা পাঠায় তাদের ঘটনায় পড়ি।
আমি হৃদয়, জেলা ব্রাহ্মণবাড়িয়া, থানা আখাউড়া, ভৌতিকতার একজন নিয়মিত শ্রোতা। আজকে কিছু ঘটনা নিয়ে হাজির হয়েছি। উনি যেটা বলেছেন যে আলিফ ভাই এটা কোনো ঘটনা না, এখানে অনেকগুলো ছোট ছোট ঘটনা থাকবে, আর ঘটনাগুলো তার নানু বাড়ি ও তার আশপাশের বাড়ি থেকে নেয়া। তার মার কাছ থেকে কিছু ঘটনা তিনি শুনেছেন এবং কিছু ঘটনার সাক্ষী তিনি নিজেও ছিলেন। তিনি বর্তমানে সৌদি আরবের মক্কা শহরে কর্মরত। আর ঘটনাটা তার নানা বাড়িকে কেন্দ্র করে একটি ঘটনা, যেটা আখাউড়া থানার কোন একটা গ্রামে। সঙ্গত কারণে তিনি গ্রামের নাম প্রকাশ করেননি। তো তার নানা বহু আগেই দুনিয়া ছেড়ে পরপারে চলে গেছেন। তার নানার বেশ কিছু জায়গা জমি ছিল, কারণ তার নানা ওনার বাবার একমাত্র সন্তান ছিলেন। তারা প্রথমে ইন্ডিয়ার বাসিন্দা ছিলেন, ত্রিপুরা রাজ্যে। সেখানে তখনকার সময় মুসলিমদের উপর বেশ অত্যাচার করা হতো। সেই কারণে তারা তার নানার বাড়িটা হয়েছে বর্তমানে আখাউড়াতে। তারা সেখান থেকে চেঞ্জ করে এখানে শিফট হয়ে গেছেন। যখন তারা এখানে এসছেন তখন সেখানে হিন্দু ফ্যামিলি অথবা হিন্দু ধর্মাবলম্বী লোকজন বসবাস করত এবং তাদের মাঝেই তার নানা বসবাস করা শুরু করে। এটা মুক্তিযুদ্ধের অনেক আগে, তো লিসনারদের বোঝার ক্ষেত্রে এতটুকু বর্ণনা দেওয়া। তার নানিও ছিলেন অনেক ধনী পরিবারের একজন মেয়ে। তো নানির বাবা মা মারা যাওয়ার পরে নানিকেও তার নানার জায়গায় একটি বাড়ির জায়গা ও পুকুর কিছু জমি কিনে দিয়ে যান, যা নানুর নামে ছিল। তো তার নানার বাড়ি ছিল তখনকার সময়ের মেন রাস্তার সাথে। তখন তো মাটির রাস্তা ছিল, আর রাস্তার পূর্ব পার ছিল নানার বাড়ি এবং এরপরে পুকুর ছিল, একটা বাঁশঝাড় ছিল। রাস্তার পশ্চিম পার ছিল নানুর বাড়ি, নানুর পুকুর ও বাঁশঝাড়। নানুদের বাড়ির পেছনেও ছিল বেশ অনেক বসত বাড়ি। তা গ্রাম অঞ্চলে যে বাঁশঝাড়গুলো হয় সেগুলো আগের দিনেতে বেশ বেশ ঝোপঝাড় দিয়ে ভরা ছিল। সন্ধ্যা হলেই সেই জায়গায় বেশ নিস্তব্ধতা ছেয়ে যেত, নীরব হয়ে যেত চারপাশ। তো তারা নানার বাড়ি একটা বড় পুকুর ছিল, সেই পুকুরের একটা পার পুরোটাই ছিল বাঁশঝাড়, ঝোপঝাড় ছিল। দুইটা বড় বড় তেঁতুল গাছ ছিল, তার সাথে লাগাও একটা সরু খাল গেছে পুকুরের পাশ দিয়ে। সেই বাঁশঝাড় দিয়ে পাশ দিয়ে একটা সরু খাল গেছে। সেই খালে তখনকার সময় মাছ ধরার একটা প্রচলন ছিল। গ্রামের অনেক মানুষজন সেখানে মাছ ধরত রাতের বেলায়। তো একদিন এরকম তার নানা এবং তার বড় দুই মামা মিলে রাতে সেখানে খালের পাড়ে গেছিল মাছ ধরতে। একটা পর্যায়ে তারা বেশ অনেকগুলো মাছ পায়, কিন্তু একটা তারা জিনিস খেয়াল করে যে তারা মাছ ধরে যে পাত্রে রাখছিল সেখান থেকে মাছ আপনা আপনি উধাও হয়ে যাচ্ছিল। পুরাই যতটুকু মাছ ভরেছে পুরাটাই খালি হয়ে গেছে। তারা তো অবাক হয়ে গেল যে এতক্ষণ ধরে মাছ ধরলো, মাছগুলো গেল কোথায়। একটা জিনিস খেয়াল করে, আর তখনই তারা আসলে মেইন ভয়টা পেয়ে যায়। একটা বাঁশঝাড় থেকে অজস্র থুতু তাদের গায়ের উপরে নিক্ষেপ করা হয়। পুরো বাঁশঝাড় প্রচন্ড বাতাসে তাদের মাথার উপরে চলে আসছিল, নুয়ে পড়ে মাথার উপরে চলে আসছিল। তাদের এটা দেখার পর তাদের একদম অবস্থা খুব খারাপ হয়ে যায়। তার নানারা যে জাল দিয়ে মাছটা ধরছিল, ওই জালের বাঁশ ভেঙে তার মামাকে অদৃশ্য কেউ প্রচন্ড মেরেছিল সেদিন। মাথার উপরে তুলে কয়েকটা আছাড়ও মেরেছিল। তখনও কিন্তু তারা পানিতেই ছিল। অবস্থা ভয়াবহতা দেখে তার মামা ও নানা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। করতে করতে এক পর্যায়ে কোন রকম বাড়ির উঠানে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। সেই রাতেই তার মামার অনেক জ্বর আসে, শরীর ব্যথা। এক পর্যায়ে সবাই ভেবে নিয়েছিল তিনি হয়তো বাঁচবে না, কারণ কন্ডিশনটা এমন হয়ে গেছিল, ছটফট করতে করতে মানুষজন মনে করেছিল তিনি বাঁচবে না। কিন্তু পরে কোনো এক কবিরাজ এনে মামাকে সুস্থ করা হয়। সে যাত্রায় আল্লাহর রহমতে বেঁচে যায় তার মামা। তার নানুর বাড়ি নিয়ে আর একটা ঘটনা ছিল। তার নানুর বাবা নানুকে যে বাড়িটা কিনে দিয়েছিল সেই জায়গাটা নিয়ে একটা ঘটনা। তো যে জায়গাটা কিনে দিয়েছিল ওই জায়গায় তখন একটা হিন্দু পরিবার বসবাস করত। ওই ফ্যামিলির কর্তার নাম ছিল নিতাই শীল, তারা শীল বংশের। তো ঘটনা হচ্ছে এই নিতাই শীলের কোনো বাচ্চা জন্মের পর বেশি দিন বাঁচত না, বেশি হলে ম্যাক্সিমাম 3-4 দিন, এবং অনেক বাচ্চা গর্ভের মধ্যেই মারা গেছে। আর যদি কোনো বাচ্চা জন্ম নিত তাহলে 2-4 দিনের মধ্যে বাচ্চাটার শরীর নীল হয়ে যেত এবং কয়েকদিনের মধ্যে বাচ্চাটা মারা যেত। এমন করে অনেকগুলো বাচ্চা তার মারা গেছিল। ওই বাড়িতে একটা পুকুর ছিল। বাড়ির মহিলারা যখন পুকুরে কাজ করতে যেত তখন তাদের অদৃশ্য কেউ মাঝে মাঝে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিত। তো এক পর্যায়ে গ্রামের মানুষজন বলাবলি করত যে এটা ভূতের জিনের কাজ। তখনকার সময় মানুষ ভূত বলতো।
আর আমরা তো সবাই জানি গ্রামের মানুষ অল্পতেই অতিরিক্ত আতঙ্কিত হয়ে যায়। এরপর চারিদিকে একটা কোলাহল সৃষ্টি হয়। নিতাইশীল তখনকার সময়ে হুজুর অথবা কবিরাজ যাই বলা হোক না কেন নিয়ে আসে, অনেক রিচুয়াল করে। সেই হুজুর তাদেরকে অনেকগুলো তাবিজ দিয়ে যায় বাড়িটা বন্ধ করবার জন্য। বাড়িটা বন্ধ করে শেষমেশ তাদের দুটো সন্তান সুস্থভাবে হয়েছিল। এই ঘটনা তাদের নানুর বাড়িতেই। ওই বাড়ির চারিপাশে হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস ছিল। তো তখনকার সময় মানুষ জ্বালানির কাজে ব্যবহারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে পাতা ঝাড়ু দিয়ে নিয়ে যেত গ্রামের মানুষ। তো এমনি একজন হিন্দু মহিলা এসে পাতা ঝাড়ু দিতে আসে। প্রায় দুপুর হবে। আচমকা মহিলাকে উপর থেকে অদৃশ্য কেউ চুলের মুঠি ধরে টান দিয়ে নিয়ে যায় একটা করই গাছের উপর। সেখানে নিয়ে অনেক মারধর করে, এক পর্যায়ে তাকে নিচে ফেলে দেয়। এত উপর থেকে ফেলার কারণে আর এতগুলো আঘাত কারণে ওই মহিলা খুব খারাপভাবেই জখম হয়। ওনার দু পায়ের পুরো জায়গা একদম ছিলে যায়, একদম অবস্থা খুব খারাপ। পরে ওইখানে সর্বমোট 35 থেকে 40টার মতো শিলাই লাগে। মর্মান্তিক ছিল ঘটনাটা। উনি বেশ অনেকদিন গুরুতর অসুস্থ ছিলেন। আরো অনেক ঘটনা সেই বাঁশঝাড়কে কেন্দ্র করে হয়, যা যিনি শেয়ার করেছেন হৃদয় ভাই, তার জন্মের অনেক আগের ঘটনা, তার আম্মার কাছ থেকে শোনা ঘটনা। তার নানা ও নানুর দুটো বাড়ির মধ্যে যে পুকুরগুলো ছিল ওইগুলো অনেক আগে থেকেই ছিল। ওটা নতুন করে করা বা খনন করা পুকুর ছিল না। নিতাই শীলের যে ফ্যামিলি ছিল, পরিবার ছিল, এক পর্যায়ে সেখান থেকে চলে যায়। তো তার নানু ওইখানে একটা বাড়িতে নতুন করে তৈরি মানে ওখানে বাড়ি তৈরি করে নতুন করে ওই জায়গাতে। তো তার নানু, তার আম্মা সহ বাকি আন্টিরা সবাই ওইখানেই থাকা শুরু করে। তারা তখন ছোট ছিল, তো মূলত দুইটা বাড়ি মিলেই সবাই বসবাস করত। তো তার এক আন্টি ছিল, ওনার নাম ছিল করিমা, যে একটি ছদ্মনাম, আর ফুল নামটা ইউজ করেনি তিনি। উনি ছোট থেকে মোটামুটি বেশ সুন্দরী ছিল। গ্রামে তো তখন স্কুল ছিল না, যাও ছিল স্কুলগুলো তখন দূরে দূরে ছিল। তো তার আন্টি 2 গ্রাম পরে একটা স্কুলে লেখাপড়া করত। ও একদিন দুপুরবেলা স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তার মধ্যে তিনি হঠাৎ বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। তো তার নানা যেহেতু ওই জায়গায় পরিচিত মুখ ছিল, সবাই তার আন্টিকে চিনে ফেলে, নানা বাড়িতে এনে দিয়ে যায়। আন্টির যখন হুশ আসে জিজ্ঞেস করা হয় যে কি ব্যাপার, এরকম বেহুশ হলো কিভাবে তুমি? আন্টি বলে, আমি কিছু জানি না, আমি হঠাৎ হাঁটছিলাম, পায়ের সাথে কিছু একটা লেগে আমি মাটিতে পড়ে যাই, এরপর আর কিছু মনে নাই। সবাই জিনিসটাকে আসলে স্বাভাবিকভাবেই নেয়। সবাই ভাবে যে মাটিতে পড়ে মাথায় আঘাত লাগার কারণে হয়তোবা মাথার কোনো একটা পোর্শনে হিট করেছে সেই জায়গাটা, যার কারণে তিনি বেহুশ হয়ে গেছে। বিষয়টা স্বাভাবিক ছিল না। ওই দিনের পর থেকে তার আন্টি প্রায় সময় হুটহাট বেহুশ হয়ে যেত। অনেক সময় আবোল তাবোল কথা বলতো, সবার সাথে বাজে আচরণ করত। তো তার নানা ওই বিষয়টা দেখে। ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে একজন কবিরাজ নিয়ে আসেন। সেই কবিরাজ বাড়িতে আসে সন্ধ্যার সময়। ওনার যা যা জিনিসপত্র লাগবে সবকিছু নিয়ে রিচুয়াল করে। এক পর্যায়ে কবিরাজ বলে আন্টিকে একটা মহিলা জিন আসর করেছে। বাড়ির সবাই তো এটা শুনে ভীষণ ভয় পায়। তার নানা কবিরাজকে বলে, আপনি যেভাবেই পারেন আমার মেয়েকে সুস্থ করেন। তারপর তার নানা কবিরাজকে বলে যে সুস্থ করার পরে জিনকে হাজির করানো হয়। কবিরাজ হাজির করে। এক পর্যায়ে ওই মহিলা জিনকে কবিরাজ প্রশ্ন করে, তুই মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছিস? মহিলা জিন বলে, আমি রাস্তার পাশে বসে খাচ্ছিলাম, এই মেয়ে আমাকে লাথি দিয়েছে, একে তো ছাড়বো না। কবিরাজ বলে, তো সে তো তোকে দেখে নাই, তুই ছেড়ে দে, তুই কেন ধরে রেখেছিস? মহিলা জিন রাজি হচ্ছিল না। অনেক তর্ক বিতর্কের পর সেখান থেকে সে চলে যায়। ওই কবিরাজ জিনকে বলেছিল, একটা চিহ্ন দিয়ে যাস। আশ্চর্যজনক হলেও ঠিক ওই মহিলা জিনটা যাওয়ার আগে নানার একটা গাছের ডাল ভেঙে দিয়ে যায়। কবিরাজ আন্টিকে কিছু তাবিজ দিয়ে যায়, ঝাড়ফুঁক করে। বেশ কয়েকদিন ভালোই ছিল, আন্টিও ভালো ছিল, কিন্তু আরো কিছু হয়তোবা তার আন্টির জন্য অপেক্ষা করছিল। ওই ঘটনার পর তার আন্টি পুকুরে পাড়ে চাল ধোয়ার জন্য গিয়েছিল। তার মা তার নানু তাকে পাঠিয়েছিল চাল ধরার জন্য। তো এক পর্যায়ে পাশের বাড়ির একজন লোক এসে তার আন্টির কাছ থেকে জোরাজুরি করে হিংস্রভাবে আন্টিকে ভয় দেখিয়ে চালগুলো কেড়ে নিয়ে পানিতে ফেলে দেয়। আন্টি সেই লোকটাকে চেনে। তারপর আন্টি বাড়ির উঠানে এসে চিৎকার চেঁচামেচি করতে থাকে, বলে যে অমুকে আমার চাল নিয়ে গেছে, আমি পানিতে পড়ে গেছি, পানিতে চাল ফেলে দিয়েছে।
পরেই বলেই আন্টি বেহুশে মাটিতে পড়ে যায়। বেহুশ হওয়ার আগে আন্টি যার নাম বলেছিল সে নানুদের বাড়ির পাশের বাড়ির লোক ছিল। তো তাকে যখন পরে জিজ্ঞেস করে, তুই এমন কাজটা কেন করলি আমার মেয়ের সাথে? সে বলে, আমি তো বাড়িতেই আসছিলাম না, আমি এই কাজ কেন করব? আর সে তো আমার ছোট বোনের মতো, আমি ওর সাথে কেন আমি ওর চাল নিয়ে ওর পানিতে ফেলাই দেবো বা চাল পানিতে ফেলে দেবো? তখন সবাই অবাক হয়ে যায়। যদি সে বাড়িতেই না থাকে তাহলে তার রূপ ধরে কে এসেছিল? আন্টির চালটা কে কেড়ে নিল? এরপর থেকে সেই আন্টির ব্যবহার আগের মতো হতে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সেটা হলো, আন্টি যখন রাতে ঘুমাতো আন্টিকে সাপে পেঁচিয়ে ধরত এবং কয়েকবার সেই সাপ আন্টিকে ছোবল মেরেছিল। এমনকি দিনের বেলা আন্টি যখন পুকুর পাড় বা অন্য কোথাও যেত, আন্টি শুধু সাপ দেখত। আন্টির কাছে সাপগুলো এগিয়ে আসতো। আন্টি এসব কথা নানাকে বললে নানা আবারও বেশ পেরেশানের মধ্যে পড়ে যায়, মানে পারিবারিকভাবে একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। আর ওই দিক থেকে গ্রামের মেয়ে মানুষ একটা বিষয় আছে। তো এরপরে নানা গ্রামের বড় মসজিদের ইমামকে নিয়ে আসে। ইমাম এসে প্রথমে ঝাড়ফুঁক দেয়, পানি পড়া দেয়, আগেকার দিনের রিচুয়াল, এতে তিনি কিছুটা স্বাভাবিক হয়। কিন্তু এই ঘটনা ঘটতেই থাকে। শেষমেশ নানা উপায় না দেখে আবারও সেই ব্রাহ্মণবাড়িয়ার কবিরাজকে নিয়ে আসে। কবিরাজ এসে আবার তার জিনিসপত্র নিয়ে রিচুয়াল করে বসে। আন্টিকে সেই রিচুয়াল মাঝখানে বসায়। কবিরাজ আন্টির নাকের মধ্যে কি একটা ধোয়া দিচ্ছিল। আন্টি নাকি অসহ্য যন্ত্রণায় গোঙাচ্ছিল, আওয়াজ করছিল। এক পর্যায়ে জিনটাকে হাজির করা হয়। যেহেতু আবারও জিনটা ডিস্টার্ব করছিল, পরে কবিরাজ জিনটাকে বোতলবন্দি করে। কিন্তু আন্টি স্বাভাবিক থাকলেও মাঝে মাঝে বেশ অ্যাবনর্মাল কথাবার্তা তার চলছিল। সবাই বলে ওই জিন নাকি এখনো তার সাথে আছে, এবং সত্যি কথা, আজ এত বছর পরে উনি অ্যাবনর্মালি কথাবার্তা বলেন। এই কথাগুলো তার মার কাছ থেকে শোনা। এমন কিছু ঘটনা তিনি প্রত্যক্ষ করেছেন নিজে, মানে হৃদয় ভাই। আজ এত বছর পর গ্রামে অনেক বিকশিত হয়েছে, মানে সব চেঞ্জ হয়ে গেছে। রাস্তাঘাটের উন্নয়ন, ইলেকট্রিসিটি চলে এসছে। তার নানার বাড়ি সেই বাঁশঝাড় এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। সেই খালে এখন আর কেউ মাছ ধরে না, এটা একটা পরিত্যক্ত খাল। অনেক ছোটখাটো ঘটনা সেই বাঁশঝাড়কে কেন্দ্র করে ঘটেছে, বহু ঘটনা, এবং সেই পুকুর পার্কে কেন্দ্র করেই ঘটেছে। একদিন ওই গ্রামের একজন মহিলা ওই খালে যখন পানি থাকে না তখন প্রায় পাতা ঝাড়ু দিতে আসে, এবং এই গ্রামের অনেক মহিলাই আসে ওই যে উনুনে মানে ওই যে আগুন ধরানোর জন্য পাতা কুড়িয়ে। তো একদিন একটা পর্যায়ে উনি দেখেন ওনার মাথার উপরে আস্তে আস্তে বাঁশঝাড়টা নুয়ে পড়েছে। উনি দেখে বিশাল জোরে চিৎকার দেন, হঠাৎ করে আউট অফ নোয়ার বাঁশঝাড়টা কেন নুয়ে পড়ল। বেহুশ হয়ে যান। ওনার স্বামী, গ্রামের আরো মানুষজন এসে ওনাকে উদ্ধার করে। তার নানুর ওই পুকুর পাড়ের কথা যেহেতু অনেকেই বলেছেন তিনি, ওই জায়গায় কিন্তু একটা বাঁশঝাড় ছিল, এখনো আছে, কিন্তু এত ঘন ছিল না। এখন আগের মতো এত ঘন নাই, পরিষ্কার হয়ে গেছে অনেকটা। তো এখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। সেই মসজিদের হুজুর মসজিদের সাথে একটা রুমের মধ্যে থাকে। একদিন রাতে মসজিদের হুজুর তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রাতে ওঠে আর বাইরে যায় উজু করার জন্য। তো উজু করার এক পর্যায়ে হুজুর চাঁদের আলোয় যা দেখে, যেটা হচ্ছে নানুর পুকুর পাড়ের যে বাঁশঝাড়টা আছে, ওই বাঁশঝাড়ের ভেতর থেকে একটা মহিলা নতুন বউয়ের মতো সেজে এই গভীর রাতে রাস্তা দিয়ে হেঁটে সামনের দিকে যাচ্ছে। মহিলাটার নাকি অনেকটা অন্ধকারে যতটুকু আলোর মধ্যে দেখা যায়, অনেক সময় অন্ধকারকেও অন্ধকারের ভেতরে অনেক মানুষকে পরিষ্কার দেখা যায়, যে সিঁদুর দেওয়া ছিল। মহিলার চুলগুলো ছিল খোলা, পেছনে চুল একদম পায়ের পাতা পর্যন্ত লেগেছিল। হুজুর সেই মহিলার পায়ের আওয়াজও শুনছিল। হুজুর শুনতে পাচ্ছিল মহিলাটার হাঁটার সময় যে একটা হাসতে ঝুমঝুম আওয়াজ হচ্ছে। হুজুর এটা দেখে ভয়ে থ হয়ে যায়। লক্ষ্য করে মহিলাটা সোজা রাস্তা দিয়ে হেঁটে তার নানার বাড়ির সেই পুকুর পাড়ের খালের কাছে গিয়ে মিলে গেছে। মিলে গেল মানে বাতাস মিলে গেছে। হুজুরের সাথে তেমন খারাপ কিছু হয়নি, কিন্তু হুজুর তো সবাইকে বলেছে বিষয়টা। তার আম্মা কিছুদিন আগে নানার বাড়িতে যাওয়ার পর হুজুর থেকে এটা শুনেছিল। তার যে ছোট আন্টির বিয়ে হয়, এটা অনেকটা এরকম যে 5 বছর আগে তার আন্টির হাজবেন্ড থাকে ঢাকায় চাকরি করে। কর্মব্যস্ততার কারণে উনি মাসে একবার বাড়িতে আসে। তো একদিন তার নানুর বাড়িতে আন্টিকে নিয়ে বেরিয়ে আসছিল আঙ্কেল। তো সবকিছু ঠিকঠাক ছিল, তারা সবাই অনেক
মজা করে, রাতের খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে সবাই ঘুমাতে যায়। কিন্তু আঙ্কেল নাকি রাত 12টা-1টায় টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে ঘুম থেকে ওঠে। বেশি টয়লেটটা বাইরে ছিল, ঘরের বাইরে ছিল। টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে বাইরে বের হলে টয়লেটে গেল ঠিকই, কিন্তু টয়লেটের সাথে ছিল একটা বড় তেঁতুল গাছ, আর টয়লেট থেকে 40 মিটার দূরে ছিল নানুর সেই পুকুর পাড়টা। সাধারণত গ্রামের টয়লেটগুলো টিন শেড দিয়ে বানানো। আঙ্কেল টয়লেটের ভেতর থেকে ওই টিন শেডের ফাঁক দিয়ে চাঁদের আলোয় কিছু জিনিস দেখতে পায়, যা অনেকটা আঙ্কেল সারা জীবন দেখতে চাইবে না। আঙ্কেল দেখে যে ওই পুকুর পাড়ে দুজন মহিলা বসে একজন আরেকজনের উকুন আনছে, অনেকটা বানর যেভাবে উকুন এনে খেয়ে ফেলে, তারা ওই উকুনগুলো মুখ দিয়ে খেয়ে ফেলছে বা কিছু একটা চুল থেকে নিয়ে মুখে দিচ্ছে। এবং আঙ্কেল পুরোটা রাত সেদিন সে টয়লেটের ভেতর থেকে আর বের হয়নি, সাহস হয়নি ওনার। টয়লেটের ফাঁক দিয়ে তিনি দেখেছেন। পরদিন সকালে উনি কাউকে না বলেই তাড়াহুড়া করে বাড়িতে ফেরত চলে আসে, তাদের বাড়িতে চলে যায়। পরে তার আন্টির কাছ থেকে ঘটনা শোনা যায় যে এরকম হয়েছে রাতের বেলা। তার ওই আঙ্কেল তাকে শেয়ার করে। আসসালামু আলাইকুম। এটা আরেকটি ঘটনা, যে ঘটনাটি নিশিরাতের ঘটনা। গ্রামের এক শান্তিপুর হলেও, মানে গ্রামটার নামে শান্তিপুর হলেও, অমাবস্যার রাতে গ্রামটি যেন এক গভীর নিস্তব্ধতায় ডুবে যায়। ওই গ্রামের একটি পুরনো বটগাছকে ঘিরে অনেক ভৌতিক কাহিনী প্রচলিত আছে। গ্রামের মানুষ বলে, গভীর রাতে ওই গাছের নিচ দিয়ে যাওয়ার সময় কেউ যদি পিছন থেকে ডাকে, তবে কখনোই যেন পিছনে ফিরে না তাকানো হয়। ওয়াইন ছিল শহরের ছেলে, এসব কুসংস্কারে সে বিশ্বাস করত না। এক রাতে বন্ধুর বিয়ে বাড়ি থেকে ফেরার পথে তার সাইকেলটি নষ্ট হয়ে যায়। যেখানে নষ্ট হয় ঠিক ওই বট গাছের সামনেই। চারপাশে ঘুটঘুটে অন্ধকার আর ঝিঝি পোকার ডাক শোনা যায়। হঠাৎ অয়ন অনুভব করলো তার ঘাড়ের কাছে কেউ যেন তৃপ্ত নিঃশ্বাস ফেলছে। সে ভাবল হয়তো বাতাসের ঝাপটা, কিন্তু তখনই একটা চেনা গলা ফিসফিস করে উঠে বলল, অয়ন, একটু দাঁড়াবি, আমার পাটা বড্ড ব্যথা করছে। গলাটা হুবহু তার মৃত ঠাকুমার কণ্ঠের মতো। অয়নের শরীরের রক্ত হিম হয়ে গেল। সে জানতো তার ঠাকুমা 2 বছর আগেই মারা গেছেন। ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করলেন, কিন্তু সে মনে মনে সাহস জুগিয়ে হন হন করে হাঁটতে লাগলো। পিছন থেকে এবার আবার একটা কান্নার শব্দ ভেসে আসতেছে। সেই করুণ সুরে অয়নকে থামিয়ে দিতে চাচ্ছিল। এক পর্যায়ে সে আর থাকতে না পেরেই যেই না পিছনে তাকাতে যাবে, অমনি দেখল মাটির উপর তার নিজের ছায়াটা যেন লম্বা হয়ে বেঁকে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার পিছনে আর কারো ছায়া নেই। সে বুঝতে পারল যা তাকে ডাকছে সে তার কোনো শরীর নেই। অয়ন এক দৌড়ে গ্রামের মন্দিরের দিকে চলে গেল। পরের দিন সকালে গ্রামের লোকজন বটগাছের নিচে অয়নের সাইকেলটি খুঁজে পায়, কিন্তু সাইকেলের ওই সিটটা এমনভাবে দুমড়ে মুচড়ে ছিল যেন কোনো দানব ওটাকে হাত দিয়ে পিষে ফেলেছে। এই ছিল আমার শেষ ঘটনা। আজকের মতো সবাই সুস্থ থাকবেন। মানে আমি শেষ করলাম ঘটনাটি। আসলে ভাই ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ডিয়ার লিসেনার, আশা করি আপনাদের এই ঘটনাগুলো খুবই ভালো লেগেছে। আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য এইরকম সকল ভয়ঙ্কর ঘটনাগুলো এই চ্যানেলের মাধ্যমে, অর্থাৎ টপ ভূত এফএম চ্যানেলের মাধ্যমে আপলোড করে থাকি। আপনারা যদি আমাদের এইরকম বাছাই করা ঘটনাগুলো পছন্দ করেন, তাহলে একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগাই আমাদের মূল চেষ্টা। আপনারা যদি এই ধরনের ঘটনা পছন্দ করেন, তাহলে আমরা পরবর্তীতে আপনাদের জন্য এইরকম আরো অনেক ভয়ঙ্কর ঘটনাগুলো এই টপ ভূত এফএম চ্যানেলের মাধ্যমে রাত 10টা বাজে আপলোড করে দিব। আপনারা প্রতিনিয়ত ভূত এফএম শুনতে চেয়েছেন বিধায় আমি প্রতিনিয়ত কিন্তু ভিডিও বানিয়ে যাচ্ছি। আমি অনেক পরিশ্রম করে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এই চ্যানেলের মাধ্যমে, কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি কিন্তু আপনাদের সকল বাছাই করা ঘটনাগুলো
আমি কিন্তু শুনে শুনে যে ঘটনাগুলো খুবই ভালো এবং এক্সপেন্সিভ হরর, মানে একটা থমথমে পরিবেশে আপনাদেরকে নিয়ে যেতে পারবে, মানে যেই ঘটনা শুনলে আপনাদের চারিদিকে একদম নিস্তব্ধ একটা ভয় কাজ করবে আপনার ভিতরে। আপনি শুয়ে থাকবেন ঘরের দরজায় ঠিকই, কিন্তু ঘটনাগুলো যেগুলো হচ্ছে, এই ঘটনাগুলো মনে হবে যে ঘটনা আপনি শুনছেন এই ঘটনাটি আপনার জীবনের সাথে ঘটে যাচ্ছে এবং আপনি সেই জায়গায় উপস্থিত। ঘটনাগুলো যেগুলো শুনছেন কান দিয়ে, মনে হচ্ছে এই ঘটনাগুলো আমার সাথেই ঘটছে। জি, আমি এই রকম ঘটনাগুলোই বাছাই করি এবং আমি সময় ওয়েস্ট করে আপনাদেরকে এইরকম ঘটনা দিতে চাই যেই ঘটনাগুলো শুনলে আপনাদের খুব ভয় ভয় স্বতঃস্ফূর্ত যে আনন্দ আছে এটা হবে। এবং আপনারা দেখবেন রাতে আপনাদেরকে আমি চেষ্টা করি যে এমন ঘটনা দিব যে ঘটনার মাধ্যমে একটা থমথমে পরিবেশের মধ্যে আপনারা যাবেন। ভয়ঙ্কর সব ভয়ঙ্কর ঘটনা আসলে ভয়ঙ্কর হয় না, কিন্তু সকল ভয়ঙ্কর ঘটনা কিন্তু কষ্টকে ক্রস করে ভয়ঙ্কর ঘটনা হয়। একটা ভয়ঙ্কর ঘটনার ভিতরে কষ্ট লুকিয়ে থাকে, এই কষ্টটুকু আপনারা বুঝতে পারলেই আপনারাই আসল ভূত এফএম লাভার। আমি আপনাদের জন্য আরো অনেক অনেক দূর পর্যন্ত এই টপ ভূত এফএম চ্যানেল চালিয়ে নিয়ে যেতে চাই। আপনারা যেভাবে আমাদের চ্যানেলে ভালোবাসা দিচ্ছেন, এই ভালোবাসাটুকুই আমাদের চাওয়া। আপনারা এইভাবে আমাদের প্রত্যেকটা ঘটনা শুনবেন, আমাদের ঘটনাগুলো কেমন লাগে তা তো কমেন্ট করবেনই, পাশাপাশি একটু আমাদের ঘটনা যদি আসলেই ভালো লাগে আপনাদের, তাহলে আমাদের এই কন্টেন্টগুলো শেয়ার করে দেবেন। আপনাদের যে বন্ধু বান্ধবগুলো আছে যারা ভূত এফএম শুনতে ভালোবাসে, বা একটা সময় আছে না যে আপনারা সবাই একসাথে দলবদ্ধ হয়ে ভূত এফএম শুনতেন, ঠিক তেমনই এই ঘটনাগুলো যদি আপনাদের সেই বন্ধু বান্ধবের কাছে পাঠিয়ে দিন, তাহলে তাদেরও স্মৃতিতে চলে আসবে আপনারাও আগে এরকম ভূত এফএম শুনতেন। তো সব মিলিয়ে যদি আপনারা আমাদের এই ঘটনাগুলো কমিউনিকেশন করেন, তাহলে আমরা খুবই খুশি হব এবং আমরা একটু সার্থক ফিল করব। লিসেনার্স, আমরা কিন্তু আপনাদের ভালো লাগার সুবিধার্থে এমন ঘটনাগুলো দিই যে ঘটনাগুলো শুনলে আপনাদের মনে হবে যে না, এই একটা চ্যানেল, ফ্রেশ চ্যানেল, যেটা আমি সুন্দরভাবে ঘটনাগুলো শুনতে পারলাম, কোনো প্রকার নয়েজ ফ্রি, নয়েজ নাই, ক্লিয়ার ভয়েস, সবকিছুকে বিবেচনা করে আমরা কিন্তু আপনাদের সামনে ভিডিও নিয়ে উপস্থিত হই। আপনারা কাকে বেশি পছন্দ করেন, কার কণ্ঠ শুনতে ভালোবাসেন, কোন ভৌতিক আর্টিস্টের ঘটনা ভালোবাসেন, এই সকল কিছু যদি আমাদেরকে কমেন্টে বলে দেন, আমি বলি ডক্টর আলিফ ভাইয়া, আফরান ভাইয়া, বাবু ভাইয়া, হাফেজ মঈনুদ্দিন ভাইয়া, সাবিদ আলম ভাইয়া, আর জে রাসেল ভাইয়া, আপনারা কার কণ্ঠে ঘটনা শুনতে বেশি পছন্দ এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমাদেরকে কমেন্ট করলে আমরা পরবর্তী ঘটনা অবশ্যই কিন্তু তাকে কেন্দ্র করে নিয়ে আসবো, বা তার কণ্ঠে বলা ঘটনাগুলো নিয়ে কিন্তু হাজির হবো আপনাদের সাথে। আমরা সেই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু ভিডিও ছাড়ি। এবং আমাদের এই টপ ভূত এফএম চ্যানেল আপনাদের জন্য যে সুবিধা রেখেছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যে ঘটনাগুলো আমাদেরকে পাঠান, এই টপ ভূত এফএম চ্যানেল কিন্তু সেই ঘটনাগুলো, প্রত্যেক জনের ঘটনাগুলো কিন্তু রেকর্ড করে কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছে। আপনারা যেই ঘটনায় দেন, একটু বড় ঘটনা দেন, আমরা সেই ঘটনায় পড়ে আমরা সত্যতা যাচাই করব না, আপনারা দেবেন, আমরা সেই ঘটনাগুলো পড়ব। ঘটনার ভিতরে একটু ভয় রহস্যময় কিছু থাকলেই আমরা সেই ঘটনাগুলো এই চ্যানেলের মাধ্যমে কিন্তু পড়ে আপলোড করে দিই। আপনারা কিন্তু জানেন যে আপনারা যারা ইতিমধ্যে আমাদেরকে ঘটনা দিয়েছেন, তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে কণ্ঠ শুনেছেন। একটু আপনারা বলে যান তো ঘটনাগুলো কেমন লাগছে আপনাদের। অনেক ঘটনা আমি নিজে বলি, লাস্টে বাছাই করা ঘটনা, সেগুলো কেমন লাগে। সব মিলিয়ে অনেক ইমেল, মানে অনেক শ্রোতা আছে যারা তাদের ঘটনাগুলো আমাদেরকে পাঠাচ্ছেন মেইল করে। অনেকেই চাচ্ছেন যে ভাইয়া আমরা আমাদের নিজের কণ্ঠে ভয়েস দিতে চাই, মানে আমাদের ভয়েসই আমরা আপনার চ্যানেলের মাধ্যমে সবার সামনে মানে দিতে চাই। যেমন আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা আছে, দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা আছে, অনেকের সাথে অনেক ভয়ঙ্কর ঘটনা আছে, হয়তোবা তারা কোনো মাধ্যম দিয়ে শুনেছে বা তাদের জীবনের সাথেই ঘটে গিয়েছে। ঠিক সেই ঘটনাগুলোই কিন্তু তারা আমাদেরকে ভয়েস মেল করতে চাচ্ছে কিন্তু পারতেছে না। তো এটা একটু আপনারা ইউটিউবে দেখে নেবেন। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবকিছুর সমাধান আছে। আপনারা একটু দেখে নেবেন কিভাবে একজনকে একটা মেইলে ভিডিও, একটা ভয়েস, হাতের ফোন দিয়ে ভয়েস রেকর্ড করবে, সেটা আবার গুগল ড্রাইভে আপলোড করতে হবে। গুগল ড্রাইভের আবার অ্যাক্সেস দিতে হবে আমাকে, ডাউনলোড অ্যাক্সেস, তাহলে আমি আপনার ভয়েসটা পাবো, সেটা যত বড়ই ঘটনা হোক।
এই জন্য আমি বলতে চাই যে আপনারা প্রপার ওয়েতে শিখবেন, দেখে আসেন, ঘটনা পাঠান, সববার ঘটনা নেওয়া হবে। এই টপ ভূত এফএম এই সুযোগটা সবাইকে দিবে, কারণ এই টপ ভূত এফএম আমার আমার যে মেম্বার গুলো আছে, আমার যে অডিয়েন্স গুলো আছে, সবাইকে সমান চোখে দেখে, সবাইকে ভালোবাসে। কেননা আপনারা সবাই যেভাবে ভালোবাসা দিচ্ছেন, আমি এর কৃতজ্ঞতা বলে বোঝাতে পারবো না। আপনারা জাস্ট আমাদের সাথে থাকুন। আমরা আপনাদের জন্য যেইভাবে ঘটনাগুলো মানে যেই ঘটনাগুলো আপনাদের দিচ্ছি, ঘটনাগুলো কেমন লাগছে তা জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা আমাদেরকে ধরিয়ে দেবেন, আমরা সেই ভুল ত্রুটিগুলো মানে সমাধান করে আবারও ঘটনাগুলো আপলোড করে দেব। যাই হোক, এই পর্যন্তই আজকে কথা বললাম। আশা করি আর কোনো কথা বলিনি, বলার নাই। তবে অনেকেই কমেন্ট করেছে অনেক জায়গা থেকে, আমি তাদের কথা না বললেই না। রংপুর থেকে কমেন্ট করেছেন ইয়াহিয়া ভাইয়া, যে ভাই আপনার ঘটনাগুলো অনেক ভালো লাগছে। আমাদেরকে নওগাঁ থেকে বলেছেন খুব ভালো লাগছে ঘটনাগুলো। আমাদেরকে নরসিংদী থেকে বলেছেন ভাই আপনার ঘটনা না শুনলে শান্তি পাই না। অনেকেই অনেকভাবে ভূত এফএমকে যে এত ভালোবাসে তা কিন্তু এই চ্যানেলের শ্রোতাদের কমেন্ট দেখলেই বোঝা যায়। এবং কিছু কিছু লিসেনার্স আছে যারা আমি ঘটনা যখনই সারি ফার্স্ট কমেন্ট করার জন্য তারা লাফালাফি করে। যাই মাশাআল্লাহ, এই ঘটনা এই কার্যক্রমগুলো খুবই ভালো লাগে। ফার্স্ট কমেন্ট যারা করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা সবসময় আমাদের টপ ভূত এফএমকে পর্যবেক্ষণ করে। আমি চাই আপনারা এইভাবে আপনাদের ভালোবাসা দিয়ে এই চ্যানেলটিকে আঁকড়ে ধরে থাকুন। এই চ্যানেল যেন সফলতার শীর্ষে যেতে পারে, সেই দোয়া এবং শুভকামনা আপনাদেরকে চাচ্ছি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা আপনাদের জন্য আরো নতুন নতুন ভয়ঙ্কর সকল ঘটনা নিয়ে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেইল এপিসোড নিয়ে বা ভয়ঙ্কর হরর রিয়েল স্টোরি নিয়ে। অনেকেই আছে বাঙালি হরর স্টোরি শুনতে চায়, তাদের জন্য আমি বলবো এই চ্যানেলটা বেস্ট ওয়ান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেইল ঘটনায়। আসসালামু আলাইকুম।